আমার ঈশার গায়ে হাত দেওয়ার সাহস কই পেলি? তোর হাত আমি কেটে কুকুরকে খাওয়াবো রাস্কেল। ঈশা পেছনে সামনে তাকিয়ে দেখে সায়র তেড়ে আসছে ওই লোকটার দিকে। ঈশার দেহে যেন প্রাণ ফিরল সায়রকে দেখে। সায়র লোকটার গলার দড়ি টেনে দাঁড় করিয়ে একের পর এক ঘুষি দিতে থাকে, নাকে, মুখে, পেটে। আমার ঈশার সাথে নোংরামি করার কথা ভাবলি কি করে? তোকে তো আজ আমি বলে মাটিতে ফেলে বুকের উপর পা দিয়ে বলে, আর কোনোদিন কোনো মেয়ের সাথে এই কাজ যাতে না করতে পারিস তাই করব। ঈশা হাত দিয়ে নিজের মুখের বাঁধন খুলে সায়রকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সায়র ওর কোনো কথাই শুনে না। ঈশা টেনে সায়রকে আটকায়। সায়র ঈশার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? কিছু বলবে তার আগেই লোকটা উঠে ঈশার মাথায় কাচের শোপিস ছুঁড়ে মারে। ঈশার কপালে এসে পড়ে, কপাল কেটে রক্ত পড়ে মুখে। তা দেখে সায়রের চক্ষু রক্তবর্ণ ধারণ করে। সায়র ওকে ধরে ইচ্ছামতো পেটাতে থাকে, মারতে মারতে সায়র লোকটাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়, থাপ্পড় দিতে দিতে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। ঈশা পেছনে পেছনে যায় আর বলে, সায়র থামো, এবার সায়র প্লিজ। সায়র ওর কোনো কথার জবাব দেয় না। এভাবে এদের চিল্লাচিল্লির শব্দে অনেক লোক জড়ো হয়ে গেল। সবাই সবাই বলে, কি হয়েছে? সায়র কোনো উত্তর দেয় না। সবাই ওদের পিছনে পিছনে যেতে থাকে বিষয়টা বোঝার জন্য। সায়র একেবারে রিসেপশনের সামনে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে ম্যানেজারের পায়ের সামনে। ম্যানেজার পেছনে করে দাঁড়িয়েছিল, সামনে ফিরে দেখে ওদের স্টাফকে মেরে এই অবস্থা। ম্যানেজার দ্রুত লোকটিকে ধরে দাঁড় করায়। কি হয়েছে? এই অবস্থা কেন? কে করেছে? ইতিমধ্যে অনেক লোক জড়ো হয়ে গেছে রিসেপশনে। ঈশা এক সাইডে দাঁড়িয়ে আছে, চোখ চল করছে, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওর। কি থেকে কি হয়ে গেল? সায়র বাঘের মতো গর্জন করে বলল, আমি মেরেছি। ম্যানেজার ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন মেরেছেন? কি করেছে ও? যত বড়ই অন্যায় করুক, আপনি কেন গায়ে হাত দেবেন? আপনি আমাদের কাছে অভিযোগ করবেন? আপনি এভাবে মারতে পারেন না, আপনার কোনো অধিকার নেই। সায়রের রাগে মাথা ফেটে যাচ্ছে ম্যানেজারের কথায়। ও দু আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করে বলে, হ্যাঁ আমি মারতে পারি, 100 বার মারবো, আপনার সামনে মারবো। আপনি কি করবেন করে দেখান। বলে পুনরায় লোকটির কলার ধরে টেনে ঘুষাতে থাকে। কেউ ওকে থামাতে পারে না। ঈশা গিয়ে সায়রের হাত ধরে টানে সায়রকে ওকে সরিয়ে দেয়। লোকটি প্রায় আধমরা। ম্যানেজার আর কিছু স্টাফ মিলে সায়রকে আটকে রেখে বলে, ওকে হাসপাতালে নিয়ে যাও, কেউ অ্যাম্বুলেন্স খবর দাও। সায়র সবাইকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তেড়ে যেতে নিলে ঈশা ওকে আটকায়। সায়র থেমে যায়। ঈশার কপালের দিকে তাকিয়ে বলল, চলো, তোমায় হাসপাতালে নিয়ে যেতে হবে। ঈশা বলে, আমি ঠিক আছি, তুমি রিল্যাক্স হও। সায়র রাগ দেখে বলে, আমি কিভাবে রিল্যাক্স হব? আর যদি আমি টাইম মতো না আসতাম কি হতো? সায়র ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, এই পুরো হোস্টেলের বিরুদ্ধে মামলা করব। ম্যানেজার বলে, ও কি করেছে? সায়র বলে, ওই রাস্কেলটা আমার ওয়াইফের সাথে নোংরামি করার চেষ্টা করেছে। ও আমার ঈশাকে বেঁধে রেখেছিল। সায়র ঈশাকে টেনে নিয়ে বলে, দেখুন শোপিস দিয়ে কিভাবে মেরেছে ওকে। আজ আমি যদি সময় মতো না পৌঁছাতাম কি হতো বুঝতে পারছেন? হুঙ্কার দিয়ে বলে সায়র। সবাই বুঝতে পারে সবটা। সবাই অবাক হয়ে গেল। সবাই নানা কথা শুরু করলো। কেউ কেউ বলছে পুলিশ ডেকে ওদের হোস্টেলে বন্ধ করে দিতে, কেউ বলছে মারাটা সঠিক হয়নি, পুলিশের কাছে ধরিয়ে দিলে ভালো হতো। ম্যানেজার বলে, কি প্রমাণ আছে আপনার ওয়াইফের সাথে এমন করেছে? সায়র সহ সবাই রেগে যায়। ম্যানেজার বলে, একটা সামান্য একটা সামান্য স্টাফ আপনার ওয়াইফের সাথে এসব করার সাহস পেল কিভাবে? সায়র বলে, আপনার কি মনে হয় আমরা গল্প শোনাচ্ছি? কি বলতে চাইছেন? পাশে থাকা একটা লোক বলে ওঠে, মেয়েটার মাথা ফাটলো কেমনে তাহলে? আর ওনারা মিথ্যা কেন বলবেন? ম্যানেজার বলে, আজকাল এমন অনেক হয়, এসব মিথ্যা বলে ধান্দাবাজি করে কত জরিমানা নিয়ে চলে যায়।
সায়র রাগে তেড়ে যেতে নিলে ঈশা হাত চেপে ধরে সায়র থেমে যায়। একটা মহিলা বলে নিজেরা বাঁচার জন্য একটা মেয়েকে মিথ্যা অপমান অপমান দিচ্ছেন। আরেকজন লোক বলে আপনারা আপনারা লোক কিছু না করলে চুপ কেন ছিল? ম্যানেজার বলে মেরে যা অবস্থা করেছে বলবে কিভাবে? ঈশা চুপ করে দাঁড়িয়ে আছে, সায়র রাগে ফুসফুস করছে। ম্যানেজার বলে আপনারা এটা বাবুন হতেও তো পারে, আপনার ওয়াইফ একটা আপনার ছেলেটাকে পেয়ে ফাঁসিয়ে নয় নিজে থেকে ওকে ডেকে। পুরোটা বলার আগে ওর নাক বরাবর ঘুষি মেরে দেয় সায়র। সায়র ওকে কলার ধরে টেনে গুছাতে থাকে। সবাই বলে মারেন মারেন ভাই মারেন। সায়রের মাথায় আগুন জ্বলছে, ঈশার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। লোকটা কিভাবে এই ধরনের কথা বলতে পারে? চি! সায়র ওকে গুছাতে গুছাতে বলে আমার ঈশার চরিত্র নিয়ে প্রশ্ন তুলিস? তোর হোস্টেল তো আমি গুড়িয়ে ফেলবো, আগে তোকে গুড়িয়ে ফেলবো। সায়র ওকে মেরে মাটিতে শুইয়ে ফেলে পরে হোস্টেলের সব জিনিস ভাঙতে থাকে। ঈশা এবার ওকে আটকায়। সায়র প্লিজ এসব করো না। সায়র কথা শোনে না। ঈশা চেঁচিয়ে উঠল আমার অসুস্থ লাগছে সায়র প্লিজ। সায়র থেমে যায়। ও ঈশার দিকে তাকিয়ে দেখে ওর কপাল বেয়ে এখনো ব্লাড পড়ছে। এমনিতেই তো ওর রক্ত শূন্যতা। সায়রের মস্তিষ্ক নাড়া দিল। ও ঈশার কাছে গিয়ে বলল চলো এক্ষুনি হসপিটালে যেতে হবে, কত ব্লিডিং হয়ে গেছে। ঈশা কিছু বলে না। সায়র বলে দাঁড়াও, যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কাজ সারিনি। সায়র পকেট থেকে নিজের ফোনটা বের করে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে ওদের ব্যবস্থাটা আগে করনি, তারপরে যাচ্ছি। ঈশা বুঝতে পারল না সায়র কি বলতে চাইছে, কিন্তু ও এটা ভালো করেই জানে সায়র ওদের এমনি এমনি ছেড়ে দেওয়ার পাত্র নয়। সায়র কাকে যেন একটা কল দিয়ে বলে হাইওয়ের পাশে যে একটা 12তলা হোস্টেল আছে না, ওখানে চলে আসেন। ওপাশ থেকে কেউ কিছু বলতেই সায়র আবার বলে ওঠে হ্যাঁ হ্যাঁ ওখানেই, হ্যাঁ একটু ফাস্ট আসুন, হ্যাঁ পুলিশ আনবেন, সাথে আনবেন। সবাই নানা কথা বলে, ঈশা চুপচাপ দাঁড়িয়ে আছে। সায়র আবার বলে কি হয়েছে না হয়েছে এসব বলার সময় আমার একদমই নেই। আমি এখন হসপিটালে যাব, শুধু একটু শুনে রাখুন। বলে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে সায়র কানের কলিজায় হাত বাড়ালে কি পরিণত হয় এটাই বুঝিয়ে দেবেন। বলে কল কেটে দেয় সায়র। পরে ঈশার হাত ধরে চলে যায় এখান থেকে। ওরা বাইকে চেপে চলে গেল হসপিটালের দিকে। কিছুক্ষণ পর ওখানে প্রেস মিডিয়া পুলিশ সবাই এসে পড়ে। সবাই অবাক হয়ে গেল কি ছিল এই ছেলে। সবাই অবাক হয়ে গেল কে ছিল ওই ছেলে যার এক কোলে সবাই হাজির। হোস্টেল সিল করে দেওয়া হয় আর ম্যানেজার সহ হোস্টেলের ম্যানেজমেন্টের সবাইকে গ্রেপ্তার করা হয়। ম্যানেজার বারবার বলতে থাকে আমার কি দোষ, আমি কি করেছি? দোষ করেছে যে সে তো হসপিটালে। তখনই একটা কালো কোট প্যান্ট পরা লোক এসে বলে দোষ একটা তুই একটা মেয়েকে অপমান করেছিস। পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল। মিডিয়ারা সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কালো কোট প্যান্ট পরা লোকটি চলে যেতে নিলে একজন লোক ওনাকে জিজ্ঞাসা করে স্যার আপনারা কারা? উনি জবাবে বলে এসকে গ্রুপের ম্যানেজার আরমান আরিফ। লোকটা অবাক হয়ে গেল। বাংলাদেশের টপ 10 এর ভিতরে থাকা একটি বড় বিজনেস গ্রুপ এসকে। আরিফ বলে জি। লোকটি বলল আর যে কল করলো মানে যার ওয়াইফকে ইনসাল্ট করেছে সে কে? তার এক কথায় তার এক কথায় আপনারা চলে এলেন। আরিফ হাসলো। লোকটি বলে আপনারা কেন যে রিলেটিভ নাকি স্যার? আরিফ আরমান আরিফ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উনি আমার বস, এসকে গ্রুপের চেয়ারম্যানের ছেলে শায়র খান। আপনারা যাকে সাধারণ ছেলে ভাবছেন উনি শায়র খান, এসকে গ্রুপের ভবিষ্যৎ চেয়ারম্যান। আর যার সম্মান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি শুধু তার স্ত্রী নন, তার পুরো পৃথিবী। শেষের কথাটা আরিফ ফিসফিস করে বলে চলে গেল। লোকটি হাঁ করে তাকিয়ে থাকলো।
ঈশার কপাল থেকে তখনও রক্ত ঝরছে। সায়ার এক মুহূর্ত দেরি না করে একটা গাড়ির ব্যবস্থা করে ওই লোকেরা গাড়ি নিয়ে আসতেই তাকে কোলে তুলে গাড়িতে বসায়। বাইকটা মাঝপথে লোকদের কাছে রেখে আসে। স্টিয়ারিংয়ে হাত রাখতে তার চোখে শুধু একটাই ভয়, ঈশাকে কিছু হলে আমি বাঁচব না। কয়েক মিনিটের মধ্যেই তারা হাসপাতালে পৌঁছে যায়। জরুরি বিভাগে নিয়ে যেতে চিকিৎসক দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করেন। সৌভাগ্যবশত আঘাতটা গভীর ছিল না। মাথায় সামান্য ব্যান্ডেজ করে ডাক্তার বলেন, চিন্তার কিছু নেই। তবে অনেকদিন বিশ্রামে রাখতে হবে। ডাক্তারের কথা শুনে সায়র যেন বুক ভরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচল। এতক্ষণ যে মানুষটা নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল, সে এবার নিঃশব্দে ঈশার হাতটা শক্ত করে ধরে ফেলল। হাসপাতাল থেকে বের হয়েই সায়র একটা সিদ্ধান্ত নিল। আর এক মুহূর্তও সে ঈশাকে সে পুরনো বাড়িতে নিয়ে যাবে না, যেখানে প্রতিটি দেওয়াল, প্রতিটি কোণ তাকে কষ্টের কথা মনে করিয়ে দেয়। সেখানে নতুন জীবন শুরু করা সম্ভব নয়। এরই মধ্যে সায়রের বিশ্বস্ত ম্যানেজার আরিফ সব ব্যবস্থা করে ফেলেছিল। সায়রের শহরের অভিজাত এলাকায় একটি নতুন ফ্ল্যাট, আধুনিক, নিরাপদ আর শান্ত পরিবেশে ঘেরা। গাড়ি যখন নতুন ফ্ল্যাটের সামনে এসে থামল, ঈশা বিস্ময়ে চারিদিকে তাকিয়ে রইল। এখানে কেন এসেছি? সায়র মৃদু হেসে বলল, এটাই আমাদের নতুন ঠিকানা। অতীতের সব কষ্ট আজ থেকে এই দরজার বাইরে রেখে এসেছি। এখানে শুধু তুমি, আমি আর আমাদের নতুন শুরু। ফ্ল্যাটের দরজা খুলতে ঈশা অবাক হয়ে গেল। সাদা ক্রিম রঙের দেওয়াল, নরম আলোয় সাজানো ড্রয়িং রুম, বারান্দা জুড়ে সবুজ গাছপালা আর হালকা সুগন্ধে ভরা ঘর, সবকিছু যেন নতুন জীবনের প্রতিশ্রুতি দিচ্ছিল। আরিফ সম্মানের সঙ্গে চাবিটা সায়রের হাতে তুলে দিয়ে বলল, স্যার, আপনার নির্দেশ মতো সব কিছুই প্রস্তুত। ম্যাডামের যেন কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থা করেছি। সায়র কৃতজ্ঞ দৃষ্টিতে আরিফের দিকে তাকালো। ধন্যবাদ আরিফ, আজ থেকে এই বাড়িতে শুধু হাসির শব্দই শোনা যাবে। ঈশা চুপচাপ সায়রের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে জল চিকচিক করলেও সে জল আজ কষ্টের নয়, নতুন জীবনের এক অদৃশ্য আশার আলো। আরিফ বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে পুরোটা ঘর নিস্তব্ধ হয়ে গেল। শুধু দেওয়ালে ঝুলানো ঘড়ির টিক টিক শব্দ আর ঈশার মৃদু নিঃশ্বাস শোনা যাচ্ছিল। সায়র ধীরে ধীরে দরজাটা বন্ধ করে ভিতরে ফিরে এলো। তার দৃষ্টি গিয়ে থামলো সোফায় বসে থাকা ঈশার উপর। মাথার ব্যান্ডেজটা দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে ঈশার সামনে হাঁটু গেড়ে বসে নরম গলায় বলল, খুব ব্যথা করছে? ঈশা মৃদু হেসে মাথা নাড়ল। না, তুমি পাশে আছো। এখন আর তেমন কষ্টই লাগে না। সায়র এক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব যত্ন করে ঈশার হাতটা নিজের হাতে নিয়ে বলল, আজ আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি। তোমার চোখে আর কোনোদিন কষ্টের অশ্রু দেখতে চাই না। এ ঘরটা শুধু আমাদের নতুন জীবনের শুরু নয়, আমাদের সব স্বপ্নের ঠিকানা হবে। ঈশার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে সায়রের কাঁধে মাথা রাখল। বাইরে সন্ধ্যার আলো বারান্দা পেরিয়ে ঘরের ভিতর ঢুকছিল, আর সেই আলোয় দুজন মানুষ নীরবে নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু। রাত প্রায় ৯টা। ঈশা ওষুধ খেয়ে বিছানায় শুয়েছিল। নতুন নতুন ফ্ল্যাটের চারপাশে নিস্তব্ধতা, শুধু বারান্দা দিয়ে হালকা বাতাস ঢুকছে। হঠাৎ রান্নাঘর থেকে হাঁড়ি পাতিলের টুং টাং শব্দ ভেসে এলো। ঈশা অবাক হয়ে ধীরে ধীরে উঠে রান্নাঘরের দিকে এগোতেই থমকে দাঁড়ালো। সায়র কোমরে অ্যাপ্রন বেঁধে মনোযোগ দিয়ে রান্না করছে। কখনো তরকারি নাড়ছে, কখনো ডিম ভাজছে, আবার কখনো ইউটিউব দেখে মশলার পরিমাণ মিলিয়ে নিচ্ছে। তার এই কাণ্ড দেখে ঈশার ঠোঁটে অজান্তেই হাসি ফুটে উঠল। মিস্টার সায়র, আপনি রান্না করছেন? সায়র পেছনে ফিরে মুচকি হেসে বলল, আজ আমার আজ আমার রানী শুধু বিশ্রাম নেবে, রান্না করে ঢোকার অনুমতি নেই। ঈশা হেসে বলল, খেতে না পারলে কিন্তু আমি দায়ী থাকবো না। একবার খেয়ে দেখো, ভালো না লাগলে সারা জীবন তোমার কাছে রান্না শিখবো। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে সাজিয়ে ফেললো সায়র। গরম ভাত, ডাল, ডিমের কারি আর সবজি। খুব সাধারণ খাবার, কিন্তু প্রতিটি পদে মিশেছিল তার ভালোবাসা। ঈশা প্রথম লোকমাটা মুখে দিতে অবাক হয়ে গেল।
এটা এত মজার হয়েছে কিভাবে? সায়র মুচকি হেসে বলল, ভালোবাসা দিয়ে রান্না করলে নাকি স্বাদ নিজে থেকেই বেড়ে যায়। ঈশার চোখ ভিজে উঠল। এতদিন জীবনে অনেকে দামি উপহার পেয়েছে, কিন্তু এই সাধারণ রাতের খাবারটাই যেন তার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে উঠল। খাওয়ার মাঝখানে সায়র নিজের হাতে এক লোকমা ভাত তুলে ঈশার মুখে সামনে ধরল। চলো, আজ থেকে নতুন জীবনের প্রথম রাত আর প্রথম ডিনার। ঈশা হাসিমুখে লোকমাটা খেয়ে নিল। তারপর সে এক লোকমায় ভাত তুলে সায়রের মুখে দিল। সেই মুহূর্তে ডাইনিং টেবিলটা আর শুধু খাবারের টেবিল ছিল না, ভালোবাসা, যত্ন আর নতুন স্বপ্নে ভরা একটি ছোট্ট পৃথিবী হয়ে উঠছিল। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর ভিতরে দুটি হৃদয়ে নিঃশব্দে একে অপরের আরো কাছে চলে আসছিল। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। জানালার বাইরে হালকা বাতাস পর্দা তুলছে। ঈশা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সায়রের চোখে এক ফুটো ঘুম নেই। সে নিঃশব্দে পাশ ফিরে ঈশার শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। ম্লান চাঁদের আলোয় ঈশাকে যেন আরো নিষ্পাপ লাগছে। হঠাৎ তার বুকের ভিতরে অদ্ভুত এক ভয় চেপে বসল। ধীরে ধীরে সে ঈশাকে নিজের বুকে জড়িয়ে নিল। তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। খুব আস্তে, যেন ঈশা ঘুম না ভাঙে, সে ফিসফিস করে বলল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ঈশা। আমি তোমাকে হারাতে চাই না, কখনো না। আল্লাহ, আমার সব সুখ কেড়ে নিলেও ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। ওকে সুস্থ রেখো, আমার কাছেই রেখো। কথাগুলো বলতে বলতেই তার কণ্ঠ ভারী হয়ে এলো। সে আরো শক্ত করে ঈশাকে জড়িয়ে ধরল, যেন একটু ঢিলে দিলে ঈশা হারিয়ে যাবে। ঘুমের মধ্যে ঈশা অজান্তে সায়রের বুকে মুখ লুকিয়ে নিল এবং তার শার্টটা মুঠো করে ধরল। সায়র মৃদু হেসে আবারও কেঁদে ফেলল। সে ঈশার কপালে আলতো করে একটি চুমু এঁকে দিয়েই ফিসফিস করে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। তোমাকে আগলে রাখার জন্য যদি সারা জীবন লড়তে হয়, আমি লড়ব। শুধু আমাকে ছেড়ে কখনো যেও না। বাইরে রাত আরো গভীর হতে লাগলো, আর সেই নীরব রাতের সাক্ষী হয়ে ভালোবাসা আর অজানা ভবিষ্যতের বইয়ের মাঝে একে অপরকে জড়িয়ে রেখে ওরা ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেল। ঈশা সায়রের নতুন জীবনের সূচনা হয়। একদম নতুন একটা সংসার। প্রত্যেকটি মেয়েরই স্বপ্ন তাদের একটা সংসার হোক, যেখানে না থাকবে রানী, না থাকবে কোনো দাসী, ও নিজেই সব সিদ্ধান্ত নেবে। ঈশা তো খুবই লাকি যে না চাইতে এমন একটা সংসার গুছিয়ে দিয়েছে সায়র। সকাল ৭টা। সায়রের ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে কিচেনে গেল। ঈশা উঠে ফ্রেশ হয়ে বেডরুম থেকে বেরোতেই দেখে সায়র কিচেনে কি জানি করছে। ঈশা এগিয়ে গিয়ে বলে, কি করছো? ঈশার কথায় সায়র সামনে তাকিয়ে বলল, তোমার জন্য স্পেশাল নাস্তা। ঈশা বলে, কেন? আমি কি মরে গেছি? সায়রের রাগ হলো এরূপ কথায়। এ কেমন কথা? ঈশা বলে, তাহলে আমি থাকতে তুমি নাস্তা কেন বানাবে? সায়র হেসে বলল, কারণ আমি চাই আমার বউ সুস্থ না হওয়া অবধি সম্পূর্ণ বেড রেস্ট নিক, কিচেনে না আসুক। ঈশা বলে, যদি সারা জীবন অসুস্থ থাকি? সায়র বলে, তাহলে সারা জীবন আমি তোমার জন্য রান্না করব। ঈশা বলে, চুপ। সায়র বলে, তুমি চুপ আর লক্ষ্মী মেয়ের মতো চেয়ার টেনে বসো, আমি আসছি। ঈশা আর কথা বাড়ায় না। ও গিয়ে ড্রয়িং রুমে থাকা মিনি ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে পড়ে। কিছুক্ষণ পর সায়র আসে, হাতে দুইটা প্লেট, ঈশার সামনে একটা এবং একটা নিজের সামনে রেখে চেয়ার টেনে বসে। ঈশা প্লেটে চোখ বুলিয়ে হেসে বলল, ওয়াও, আমার প্রিয় আলুর পরোটা আর ডিম ভাজা। সায়র ওর দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে বলল, এটাও শেষ করতে হবে ম্যাডাম। ঈশা নাক মুখ কুঁচকে বলে, না, আমার দুধ খেতে ভালো লাগে না।
সায়র বলে, জানতেও চাই না কে, শেষ করো। ঈশা বিরক্ত হয়ে দুধ খায়, পরে পরোটা খেয়ে বলে, মজা হয়েছে। সায়র খেতে খেতে বলে, আপনার মতো হয়নি। দুজনেই হেসে দেয়। সকাল 10টার দিকে সায়র অফিসে যায়। একটা মিটিং আছে, সেরে দুপুরে ফিরবে। ঈশাকে কোনো কাজ হাত দিতে না করেছে, কিন্তু ঈশা কি শুনবেন? ও কিচেনে যায় দুপুরের জন্য রান্না করতে। কিচেনে তেমন কোনো বাজার নেই, নতুন সংসার বলে কথা। ঈশা ফ্রিজ খুলে দেখে ডিম আছে, তাছাড়া ফ্রিজে আর কিছু নেই। কি আর করবে ঈশা ডিম বাজি করে? যদিও কাল থেকে কালে ডিমই খাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দুপুর 2টা। সায়র বাড়ি ফিরে দেখে ঈশা গোসল করে মাত্র বের হয়েছে। সায়র ওয়াশরুমে চলে গেলে ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা কিচেনে চলে যায়। গিয়ে রান্না করা দেখে রেগে গেল। ঈশাকে অনেক বকাবকি করে। ঈশা বলে, আর করব না, সরি। অনেক বুঝিয়ে সায়র রাগ থামায়, পরে দুজন মিলে দুপুরের খাবার খেয়ে নিল। খাবার খেয়ে সায়র বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। ঈশা ওর কোলে শুয়ে আছে, ঘুমানোর ট্রাই করছে। ঈশা আদুরে গলায় বলে, সায়র। সায়র ল্যাপটপে নিজের নজর দিয়ে বলে, বেবি। ঈশা বলে, মিস ইউ। সায়র কাজ করতে করতে বলে, মিস ইউ সো মাচ বেবি। ঈশা বলে, এই শুনছো? সায়র একই ভঙ্গিতে বলো, বেবি। ঈশা বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলে, মিস ইউ। সায়র এবার ল্যাপটপ রেখে ঈশাকে টেনে বুকের ওপর নিচে শুয়ে বলে, এবার বলো বেবি। ঈশা হেসে বলল, আই লাভ ইউ। সায়র ওকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। কিছুক্ষণ দুজন চুপ থাকে। নীরবতা ভেঙে সায়র বলে, মাথার ব্যথাটা কমেছে? ঈশা বলে, হুম। সায়র বলে, ঘুমাও একটু। ঈশা উঠে সায়রের পেটের উপর উঠে বসে সায়রের চোখে হাত দিয়ে দেখে মুখের দিকে এগোতে থাকে। সায়র অবাক হয়ে গেল ঈশার কাছে। ঈশা সায়রের পুরো ফেস চুমুকায়, পরে হাত দিয়ে পুনরায় বুকে মুখ লুকায়। সায়র ওকে বলে, কি হলো এটা? ঈশা মুচকি হেসে বলল, বউকে এত কেয়ার করার গিফট। সায়র ওকে জড়িয়ে ধরে বলে, এত ছোট গিফট? ঈশা বলে, ভালো না লাগলে রিটার্ন করে দাও, নো প্রবলেম। সায়র বাঁকা হেসে বলল, রিটার্ন দিলে নিতে পারবে? ঈশা বলে, অবশ্যই। সায়র ঈশাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর উপর হালকা ভর দিয়ে বলে, ভেবে দেখো। ঈশা বলে, আমি কি এলিয়েন নাকি, সামান্য সামান্য পাপ্পি নিতে পারবো না? সায়র ওর মুখের দিকে এগোতে থাকে। ঈশা চোখ বন্ধ করতে সায়র ওর চোখের পাতায় কপালে চুমু খায়, দুগালে গভীর চুমু খায়। সায়র দেখল ঈশার চোখের পাপড়ি নড়ছে, চোখ বন্ধ, ঠোঁট দুটো কাঁপছে। সায়র নিজেকে সামলাতে পারছে না, বারবার ভুল চিন্তা আসছে। সায়র হুট করে ঈশার অধরজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। ঈশা আটকানোর সাহস বা ক্ষমতা কোনোটাই পেল না। সায়রের কাছাকাছি এলেই সব শক্তি এমনি চলে যায়। সায়রের স্পর্শে গভীরতা বাড়ল। ঈশা সায়রের চুল খামচে ধরল। হঠাৎ করে ঈশার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে অনুভব করতে থাকে ঠোঁটে তীব্র ব্যথা, কিন্তু সায়র পাগলের মতো আটকে রেখেছে। সায়র ওকে ছেড়ে দিয়ে পুরো মুখে পাগলের মতো একের পর এক চুমু খেতে লাগলো। আস্তে আস্তে গলায় মুখ দিয়ে ঠোঁট স্পর্শ করতে থাকে। ঈশা মুখ থেকে একটা শব্দ বের হলো, ছাড়ো প্লিজ। সায়র হুঁশ ফিরল। এতক্ষণ ও কি করছিল তো? ও তো অসুস্থ। সায়র উঠে বসে চুল খামচে ধরে হাঁটুতে মুখ গুজে থাকে। ঈশা নিজেকে সামলে উঠে বসে সায়রকে ডাকে, এই। সায়র পিঠে হাত দিয়ে ডাকে। সায়র ঈশার দিকে তাকিয়ে বলল, আই এম সরি। ঈশা বলে, চুপ। সায়র বলে, তোমার এত কাছে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সরি সরি। ঈশা সায়রকে জোরে ধরে বলে, বাদ দিন, ঘুমাবো। সায়র বলে, ঘুমাও। ঈশা বলে, ঘুম পাড়িয়ে দাও। সায়র ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে ওদের দিন কাটছিল। ঈশা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। এর মধ্যে সায়রের বাবা মা অনেকবার কল দিয়ে ফিরে আসতে বলেছে, সায়র ফিরবে না।
সায়র আর ঈশা নতুন দুনিয়া বানিয়েছে এখানে, কেউ ঈশাকে অপমান করতে পারবে না। আজ ঈশা আর সায়রের ৫ বছরের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে ৫ বছর কেটে গেল একসাথে। কত দুঃখ কষ্ট একসাথে কাটিয়েছে, কত মুহূর্ত বানিয়েছে, কত স্মৃতি। সায়র রোজকার মতন অফিসে গেছে, ঈশা এখন রান্না করতে গেছে, রান্না করতে পারে, সুস্থ হয়েছে। আজ সায়রের জন্য ওর পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করেছে ঈশা। সায়র অফিস থেকে ফিরে ফিরে রাত ৯টায় এসে দেখে পুরো বাড়ি অন্ধকার। সায়র ডাকতে লাগলো, ঈশা, এই ঈশা। হঠাৎই লাইট জ্বলে উঠল। সায়রের চোখ ছানাবোড়া। সামনে দাঁড়িয়ে আছে ঈশা, পরনে একটা আকাশি পাতলা জর্জেটের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হাতে হাতে ম্যাচিং চুড়ি, হালকা সাজ, চোখে হালকা হালকা গোলাপি লিপস্টিক, গলায় সাদা স্টোনের একটা নেকলেস, কানে স্টোনের ইয়ারিং, চুলগুলো কোপা করে সাদা গোলাপ গুজে দেওয়া। সায়রের মস্তিষ্ক ঠান্ডা শীতল হয়ে গেল। পুরো বাড়ি সাজানো, বেলুন এর ডেকোরেশন করা। ঈশা এক পা করে এগিয়ে আসে। সায়র ওর এগিয়ে যেতে থাকে। সায়রও এগিয়ে যেতে থাকে। ঈশা থেমে গেল। সায়র এগোতে এগোতে ওর একেবারে কাছে এসে কোমর জড়িয়ে বলে, ইউ আর সো বিউটিফুল, মাশাআল্লাহ, ইউ আর ট্রাইং টু ড্রাইভ মি ক্রেজি। ঈশা ওর কথায় লজ্জা পেয়ে একটা লাজুক হাসি দেয়। সায়র বলে, ইউ ট্র্যাপ মি উইথ দ্যাট স্মাইল, আর ইউ রেডি টু হ্যান্ডেল মি টুনাইট। সায়র ঈশাকে আরো কাছে টেনে কপালে চুমু খায়। ঈশা সায়রের দিকে তাকিয়ে দেখে সায়র ওর থুতনি উঁচু করে মুখের দিকে এগোতে থাকে। ঈশা সায়রকে ধাক্কা মেরে সরিয়ে বলে, কি করছো, ফ্রেশ হবে না? সায়র বিরক্তি নিয়ে বলল, মুডটাই নষ্ট হয়ে গেল। ঈশা হেসে বলল, তোমার জন্য স্পেশাল ডিনার বানিয়েছি, খাবে না? সায়র দুষ্টু হাসি দিয়ে বলল, ইউ আর লুকিং সো ইয়াম্মি। ঈশা ভ্রু কুঁচকে ফেলল। সায়র শব্দ করে হেসে উঠল, পরে বলে, খাবার সার্ভ করো, ফ্রেশ হয়ে আসছি। বলে বেডরুমে চলে গেল ফ্রেশ হতে। সায়র ফ্রেশ হয়ে এসে দেখে ঈশা খাবার সার্ভ করে বসে আছে। সায়র গিয়ে চেয়ার টেনে বসে প্লেটের দিকে তাকিয়ে বলল, ওয়াও, বিরিয়ানি। ঈশা হেসে বলল, হুম। সায়রের হাত ধরে হাতের উল্টো পাশে চুমু খায়, পরে খাওয়া শুরু করে। দুজনে খাবার খেয়ে নেয়। সায়র ঘরে যায়, ঈশা সব গোছাতে থাকে। সায়র ঘরে গিয়ে ঈশার জন্য একটা গিফট এনেছে, ওইটা বের করে আনে, র্যাপিং করা একটা বক্স। ঈশা আসতে লেট হয়। সায়র বিরক্তি নিয়ে কিচেনে গিয়ে দেখে ঈশা প্লেট ধুয়ে গুছাচ্ছে। সায়র গিয়ে সোজা ওকে কোলে তুলে নেয়। ঈশা হকচকিয়ে গেল। ঈশা বলে, আরে নামাও, এখনো কাজ বাকি আছে তো। সায়র ঘরের দিকে যেতে যেতে বলে, আপাতত আমি ইম্পর্ট্যান্ট কাজ। ঈশা কিছু বলল না, বলে লাভও নেই। সায়র ওকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঈশাকে বিছানায় বসিয়ে দেয়। ওর পাশে বসে বলে, হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফি। ঈশা হেসে বলল, সেম টু ইউ। সায়র বলে, দেখতে দেখতে ৫ বছর কেটে গেল, তাই না? এভাবে সারাটা জীবন কেটে যাক একসাথে। ঈশা বলে, যুগের পর যুগ তুমি আমার হও, আমি তোমার। সায়র দুষ্টু হাসি দিয়ে বলল, আপাতত এখন তুমি আর আমি, তুমি আমার, আমি তোমার। ঈশাও হেসে দিল। সায়র ঈশার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে কোলের উপর বসিয়ে দুহাতে ওর গাল হাত দিয়ে বলে, আই লাভ ইউ। ঈশা সায়রের কোলে চুমু খায়, আই লাভ ইউ টু। সায়র ঈশার গালে অধর ছুঁয়ে দিতেই অধর ছুঁয়ে দিতে ঈশার চোখ বন্ধ হলো। সায়র ঈশার লিপে হালকা একটা পরশ দিয়ে বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ঈশার লাজুক হাসি দেয়। সায়র ওর মুখের দিকে এগোতে থাকে, অনেকটা কাছে চলে যায়। দুজন দুজনের হার্টবিট শুনতে পারছে। সায়র ঈশার অধর জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। ঈশা সায়রের শার্ট খামচে ধরে। সায়রের হাতের স্পর্শ গভীর হতে থাকে, যেন অনেক বছর পর কাছে পেয়েছে ঈশাকে। ঈশা বাধা দেয় না, ও সায়রের ভালোবাসায় সায় দিল। দুজন একে অপরের ডুবে গেল এক ভালোবাসার মুহূর্তে। এভাবে কিছুক্ষণ কেটে যায়, এখনো সায়র ঈশাকে ছাড়েনি। হঠাৎ সায়রের ফোন বেজে উঠল। উচ্চস্বরে রিং বাজতে থাকে। সায়র যেন কানে যাচ্ছে না। সায়র ঈশাকে ছেড়ে দিয়ে বিরক্ত হয়ে কল কেটে দেয়। পরে ঈশাকে কোলে তুলে নিয়ে শুইয়ে দেয়। আবার ফোন বেজে উঠল। সায়র মহা বিরক্ত হয়ে কলটা কেটে দেয়।
ঈশা কিছু বলে না। সায়র ওর শাড়ির আঁচল ছড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। একের পর এক ভালোবাসার পরশ দিতে থাকে। মাঝে মাঝে বাইট দেয়। ঈশা বেতায় চোখ বন্ধ করে নেয়। এর মধ্যে আবার ফোন বেজে উঠল। সায়র এবার রেগে গেল। সায়র ফোন তুলে আছাড় মারল মেঝেতে। ঈশা হকচকে উঠে বসল। ঈশা কিছু বলবে তার আগেই সায়র ওকে পুনরায় বিছানায় চেপে ধরল। ঈশা বলে, ফোনটা ভেঙে গেল কি দেখি দেখি ছাড়ো। সায়র বিরক্তি নিয়ে বলল, ওটার থেকে এই মুহূর্তটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আর প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি ঈশা। বলে ঈশার গালে মুখ ডুবিয়ে দেয়। ঈশার রাগ হলো ওকে নাকি বলে ডোন্ট ডিস্টার্ব, আজব। সায়র ঈশার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, এতদিন পর কাছে পেয়েছি, একদম ডিস্টার্ব করবা না, মেরে ফেলবো। ঈশা ভ্রু কুঁচকে ফেলে, এ কেমন হুমকি। ঈশা সায়রকে আর কিছু বলে না। সায়র ওকে বলে, ঈশা। সায়র ঈশার বুকে মাথা রেখে বলে। ঈশা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, হুম। সায়র বলে, তুমি পুরোপুরি সুস্থ, তুমি পুরোপুরি সুস্থ, তুমি না চাইলে আমি জোর করব না। ঈশা সায়রকে ধাক্কা মেরে ছড়িয়ে নিজের ওর উপর উঠে বসে। সায়র অবাক হয়ে গেল। ঈশা সায়রের কলার ধরে বলে, সন্ধ্যা থেকে সেজেগুজে অপেক্ষা করছি, তাহলে আমি অসুস্থ নাকি, বুঝো না তুমি? সায়র হাসে। ঈশা ওর বুকে মাথা রেখে বলে, তোমার ভালোবাসা পেলে এমনি সুস্থ হয়ে যায়। সায়র ঈশার চুলে কোপা খুলে দিল। তারপর ঈশাকে বিছানায় শুয়ে ওর কোমর জড়িয়ে ধরে আরেক হাতে গালে হাত রেখে বলে, নিড ইউ জান পাখি। ঈশা লাজুক চোখে তাকিয়ে রইল। দুজনের হৃদয়ে যেন ভালোবাসার নতুন এক অনুভূতির ঢেউ বয়ে গেল। চারপাশে সবকিছু ভুলে তারা নিজেদের ছোট্ট পৃথিবীতে হারিয়ে গেল, যেখানে ছিল শুধু বিশ্বাস, মায়া, একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি। ঈশা সায়রের বুকে ঘুমাচ্ছে। সায়র ওকে জাপটে ধরে রেখেছে। ঈশা ঘুম ভেঙে গেল। ফিটপিটে পিট পিট করে তাকালো নিজেকে সায়রের বুকে আবিষ্কার করে মুচকি হাসি দিয়ে সায়র থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে সায়রকে ডাকে। সায়র ওঠে না। ৯টা বেজে গেছে। ঈশা ডাকতে লাগলো, অফিসে যাবে না? সায়র ঘুমের ঘোরে বলে, না, ডিস্টার্ব করো না, রাতে আমি ঘুমাইনি, সারাদিন ঘুমাবো। ঈশা রেগে গেল। ও কিছু বলবে তার আগেই ঈশার ফোন বেজে উঠল। সায়রের ফোন তো ভেঙে ফেলেছে। ঈশা ফোনটা হাতে নিয়ে দেখে সাগরের নাম্বার থেকে কল আসছে। ঈশা অবাক হয়, এতদিন একটা কলও করেনি, আজ এত সকাল সকাল কল কেন দিল। ঈশা কল রিসিভ করে, হ্যালো। ওপাশ থেকে কিছু বলতে ঈশা আঁতকে ওঠে। কল কেটে যেতে ঈশা দ্রুত সায়রকে ডাকতে লাগলো, সায়র উঠো, সায়র। সায়র বিরক্তি নিয়ে বলল, হুম। ঈশা কান্না জড়িত কণ্ঠে বলে, সায়র, তোমার বাবা হার্ট অ্যাটাক করেছে। সায়রের ঘুম ভেঙে গেল। চোখ মুখ শক্ত করে ফেললো। দ্রুত উঠে বসে, কি বলছো এসব? ঈশা কান্না জড়িত কণ্ঠে বলে, সাগর আমাকে কল দিয়েছিল, এক্ষুনি আমাদের যেতে হবে। হসপিটালে গিয়ে দেখে ওর মা বাই করিডোরে বসে আছে। সাগর দ্রুত ওদের সামনে গিয়ে বলে, কি হয়েছে বাবার? সাগর কান্না করে দিল। মা এসে সায়রের বুকে হামলে পড়ে, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে সায়র, বলে কাঁদতে থাকে। সাগর কান্না থামিয়ে বলে, অপারেশন চলছে। সায়রের চোখ ভিজে গেল। নিজের মাকে সান্ত্বনা দিয়ে বলে, কিচ্ছু হবে না বাবার। ঈশা নিজের শাশুড়ির কাঁধে হাত রেখে বলে, মা প্লিজ শান্ত হন, বাবার কিছু হবে না। শাশুড়ি ঈশাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। ঈশার চোখও পানি চলে আসলো। এরই মধ্যে একজন নার্স এসে বলে, প্লিজ আপনারা এখানে কান্না করবেন না, এটা হসপিটাল। বলে চলে গেল। ঈশা শাশুড়িকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজে ওর পাশে বসে ওনাকে সান্ত্বনা দিতে থাকে। তখনই ডক্টর বেরিয়ে আসে অপারেশন শেষে। ডক্টর বেরিয়ে আসতে সায়র ছুটে চলে গেল। সায়র বলে, ডক্টর, বাবা ঠিক আছে তো? সাগর বলে, কিছু বলুন ডক্টর। ডক্টর বলে, প্লিজ আপনারা শান্ত হন, ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন বইয়ের কোনো কারণ নেই, কিন্তু ওনাকে একদমই টেনশন মুক্ত রাখতে হবে। সায়র বলে, দেখা করা যাবে একবার?
ডক্টর বলে, "না, এখন না। বড় একটা সার্জারি হয়েছে। উনার জ্ঞান ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে। জ্ঞান ফিরলে আপনারা দেখা করবেন।" ডক্টর চলে গেল। সবাই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। সাগর বলে, "আল্লাহ আমাদের বাবাকে বাঁচিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া।" সায়র বলে, "মা তুমি বাসায় যাও, সাগর নিয়ে কি অবস্থা করেছ? তুমি বাসায় যাও, সাগর নিয়ে কি অবস্থা করেছ? বিশ্রাম নেও, আমরা আছি, ফ্রেশ হয়ে এসো।" সাগর বলে, "না ভাইয়া, আমি এখানেই থাকবো।" সায়র বলে, "না, মার দিকে দেখ কি অবস্থা করেছে, নিজের এমনি ওনার ব্লাড সুগার। তুই ওনাকে নিয়ে চলে যা, বিকালে নিয়ে আসিস, আর বাবার জ্ঞান ফিরতে ফিরতে বিকাল হবে।" মা বলে, "কিন্তু..." ওনাকে থামিয়ে দিয়ে সায়র বলে, "কোনো কিন্তু না।" ওরা আর কথা বাড়ালো না। সাগর মাকে নিয়ে বেরিয়ে পড়ল। সায়র গিয়ে ঈশার পাশে বসলো। তখনই ওখানে মিডিয়ার লোক হাজির। এত বড় একজন ব্যবসায়ীকে মিস্টার শামসুল খান এসকে গ্রুপের চেয়ারম্যান হার্ট অ্যাটাক করেছে, এই বিষয়ে খবর তো পাবেই ওনারা। ওনারা সায়রকে নানা রকম প্রশ্ন করে সায়র বলে, "ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।" এটুকু বলে সায়র ওনাদের বিদায় দেয়। ওনারা চলে গেল। ঈশা সায়র এখানে বসে অপেক্ষা করতে লাগলো। বিকেল ৪টা। ঈশা সায়র হসপিটালে ছিল। টেনশনে কেউ সারাদিন কিচ্ছু খায়নি। অন্যদিকে সাগর আর মা হসপিটালে আসে। মা সায়র আর ঈশার জন্য কিছু খাবার আনে। কিন্তু ওরা খায় না টেনশনে। ভালো লাগছিল না ওখানে, জ্ঞান ফেরেনি। তখনই একজন নার্স এসে বলে, "পেশেন্টের জ্ঞান ফিরেছে।" সবাই ছুটে কেবিনে যায়। গিয়ে দেখে উনি ফিটফিট করে চেয়ে আছে। মা ওনার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, "এখন কেমন লাগছে?" উনি হ্যাঁ-বোধক মাথা নাড়ালো, অর্থাৎ ভালো। সায়র, সাগর ওরা বাবার কাছে গেল। ঈশা এক কোণে দাঁড়িয়ে আছে। কেন জানি না মনে হয় নিজেকে দায়ী করছে ও। ওর মনে হলো এসব কিছুর জন্য ও দায়ী। ওর জন্য সায়র বাড়ি থেকে বেরিয়ে আসে আর বাবার টেনশন কষ্টে এই অবস্থা। সায়র বলে, "বাবা।" সায়রের দিকে তাকায়। সাগর বলে, "বাবা তুমি টেনশন করো না। তোমার কিছু হবে না। আমরা সবাই এসেছি, কিছু হতে দেব না। তুমি খালি সুস্থ হয়ে নাও।" বাবা কিছু বলে না। সায়র ওর বাবার হাত ধরে বলে, "আই এম সরি বাবা, আমার জন্য তোমার এই অবস্থা।" সায়র নিজের বাবার হাত ধরে কান্না করে দেয়। ঈশাও কান্না পাচ্ছে। বাবা সায়রের মাথায় হাত বুলিয়ে বলে, "আমি ঠিক আছি।" সাগর বলে, "আমরা দেখতে পাচ্ছি।" মা বলে, "তুমি একটু বিশ্রাম নাও, আমরা বাইরে আছি।" বাবা বলে, "সায়র আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানেই থাকলে আরো অসুস্থ হয়ে যাব, বাড়ি যাব।" ঈশা দৌড়িয়ে কান্না করছে। সায়র বলে, "হ্যাঁ নিয়ে যাব, শুধু আজকের রাতটা পার হোক।" বাবা ঈশাকে দূরে থাকতে দেখে ইশারায় ডাকে। সবাই পেছনে তাকিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে কান্না করছে। ঈশা এগিয়ে আসে, সায়র উঠে সরে যায়। ঈশা ওখানে বসে। বাবা বলে, "আমার ঘরের লক্ষ্মী, তোমার চোখের পানি কেন?" ঈশা কান্না আটকে জোরপূর্বক হেসে বলল, "কই না।" বাবা বলে, "তোরা বাবাকে পর করে চলে গেছিস আর বাবা মরে যাচ্ছিল দেখ।" ঈশা ওনাকে থামিয়ে দিয়ে বলল, "এসব বলবেন না বাবা।" বাবা বলে, "তোরা আমার কথা ভাবলি না, আমার মেয়েটা বাড়ি থেকে চলে গেল। আমি বাবা হয়ে কি শান্ত থাকি বল? ছেলেটার জন্য আমার দুঃখ নেই।" ঈশা এবার কেঁদে উঠল। বাবা ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ঈশা কাঁদতে কাঁদতে বলল, "বাবা আমাকে মাফ করে দিন, আমার জন্য এত সব হয়েছে।" বাবা ঈশাকে বলে, "না রে, তুই কিচ্ছু করিসনি, বরং তোর সাথে অন্যায় হয়েছে। সায়র যা করেছে ঠিক করেছে। আসলে আমারই আমারই তো সন্তান খুব রাগ ওর, কিন্তু আমার কথা ভাবলি না।" সায়র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা কান্না করছে। ঈশা বলে, "বাবা আমি আপনাকে আজকে প্রমিস করছি, কোনোদিনও আমরা আপনার বাড়ি ছেড়ে কোথাও যাব না।"
সায়র ঈশার দিকে তাকিয়ে বলল, ঈশা। সায়রকে ঈশা ধমক দিয়ে বলল, চুপ, সব দোষ তোমার, এত রাগ কেন? ফ্যামিলিতে কত প্রবলেম হয় তাই বলে বাড়ি ছাড়তে হবে? নিজে গেছো, আমাকে জোর করে নিয়ে গেছো। সায়র ভড়কে গেল। ঈশা বাবার হাত ধরে বলে, আমি আপনাকে কথা দিলাম বাবা, কখনো সায়রকে আপনার থেকে দূরে যেতে দেব না। বাবা বলে, আর আর আমার মেয়ে? ঈশা হেসে দেয়, আমিও কোথাও যাব না, সারা জীবন আপনার সাথেই থাকবো। সবাই খুশি হয়ে যায়। শাশুড়ি শাশুড়ি ঈশার হাত ধরে বলে, ঈশা মা, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। ঈশা ইতস্তত বোধ করল। ছি ছি মা, আপনি আপনি আমার মা, আপনি এইভাবে বললে আমার গুনাহ হবে। আমার কোনো রাগ নেই তোমার উপর মা। বলে শাশুড়িকে জড়িয়ে ধরে সায়র হাসে। সাগর ঈশার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, ভাবি, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। ঈশা বলে, না ভাই, তুমি এভাবে বলো না, তোমার ওপর আমার কোনো অভিযোগ নেই। এভাবে সবার সাথে সবার আগের মতো সবটা ঠিক হয়ে গেল। সায়র খুবই খুশি হলো। আসলে ঈশা এমনই এমনি কারোর উপর অভিযোগ রাখে না। পরের দিন বাবাকে রিলিজ করে বাসায় আনে আগের মতোই হাসি খুশি থাকতে শুরু করলো। আবার ওদের সংসারে সুখে ভরে গেল। ঈশার মতো বউ যে সংসারে আছে সেখানে সুখ তো থাকবেই। এভাবে 3 মাস কেটে গেল। 3 মাস পর সায়র অফিস থেকে রাতে ফিরে দেখে ঈশা অসুস্থ হয়ে পড়েছে। ও ঈশাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? সকালে দেখলাম সুস্থ। ঈশা শোয়া থেকে উঠে বসে বলে, হালকা জ্বর আর শরীর দুর্বল লাগছে। সায়র ওর পাশে বসে বলে, খেয়েছিলে আজ ঠিকমতো? ঈশা নাক কুঁচকে বলে, খাবার দেখলেই বমি পাচ্ছে। সায়র ওর মাথায় হাত দিয়ে বলল, জ্বরটা জ্বরটা অনেক, একটু কই? ঈশা বলে, অল্পই তো। সায়র বলে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ঈশা বলে, না প্লিজ, আমি কোথাও যাব না। সায়র ওকে জোর করে দাঁড় করিয়ে দিয়ে বললে, চলো। ঈশা বলে, প্লিজ। সায়র ওর দিকে আর চোখে তাকাতে ঈশা বলে, চলো। সায়র সিঁড়ি বেয়ে নেমে অপেক্ষা করতে লাগলো ঈশার জন্য। ঈশা যখন সিঁড়ি বেয়ে নামছিল ওর মনে হচ্ছিল পড়ে যাবে, মাথা ঘুরছিল, চোখে ঝাপসা দেখতে লাগলো। সায়র দেখলো ঈশা পড়ে যাবে। ও দ্রুত গিয়ে ওকে ধরে নেয়। ঈশা ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলে। সায়র ওকে ধরে সোফায় শুয়ে দিয়ে মাকে ডাকতে দেখে। মা দৌড়ে এসে দেখে ঈশা সোফায় শুয়ে সায়রের কাছে ডাকছে। ও উনি দ্রুত পানি নিয়ে আসে। পরে চোখে মুখে পানি দেয়। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরে। সায়র এক মুহূর্ত দেরি না করে ওকে হাসপাতালে নিয়ে যায়। সায়র মনে মনে ভয় পেতে থাকে, ঈশা আবার রক্তশূন্যতার সমস্যাটা হলো না তো? হাসপাতালের ডক্টর ওকে দেখে বলে, দেখুন, শরীর তো আগে ওনার দুর্বল, যাই হোক আজ কি হয়েছে? সায়র বলে, জ্বর, মাথা ঘুরছে। ডক্টর বলে, বমি বমি ভাব বা বমি করেছিল? ঈশা বলে, হ্যাঁ, দুবার করেছিলাম। ডক্টর বলে, আজকে আজকে থেকেই নাকি? ঈশা বলে, না, আসলে কয়েকদিন ধরে। ডক্টর বলে, ঠিক আছে। বলে প্রেসক্রিপশনে লিখতে থাকে। পরে ওনাদের হাতে দিয়ে বলে, এই পরীক্ষাটা করে রিপোর্টটা নিয়ে আসুন, পরে ওষুধ দিচ্ছি। ওরা কথা মতো চলে গেল। পরে পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসলো। ডক্টর রিপোর্ট দেখতে তাকে আর সায়র বলে, কি হয়েছে, সব ঠিক আছে তো? ও নিজে একটু কেয়ার করে না, তাই না? টেনশন হচ্ছে। ডক্টর হেসে বলল, এখন থেকে করতে হবে দুজনেরই। সায়র বলে, আমারটা আমি করে নিব, আমি চাই ও নিজেকে কেয়ার করুক। ডক্টর বলে, আমি আপনার জন্য বলিনি, আমি ওনাদের দুজনের কথা বলেছি। সায়র আর ঈশা অবাক হয়ে গেল। সায়র বলে, কি? বুঝি নাই। ডক্টর বলে, আপনারা বাবা মা হতে চলেছেন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। ঈশা সায়র যেন স্তব্ধ হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সায়র ঈশার দিকে তাকালো। ঈশা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সায়র ওর হাতটা শক্ত করে ডক্টরের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যি বলছেন? সায়রের কথায় ডক্টর হেসে বলল, হ্যাঁ, কনগ্রেচুলেশনস। সায়রের দিকে রিপোর্টটা এগিয়ে দিয়ে দিল, যেখানে স্পষ্ট লেখা আছে ঈশা সত্যি প্রেগনেন্ট। সায়রের হাত কাঁপছিল, গলা শুকিয়ে গেলেও ঈশা কিছু বলছে না। অবাক হয়ে যাচ্ছে, সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এতদিনের বাসনা, এত কষ্ট, এত স্বপ্ন, সব কি আসলে তাহলে পূর্ণ হবে? ডক্টর কিছু ওষুধ দিল, বলল ওনার অলরেডি 2.5 মাস চলছে।
আপনাদের আরও আগেই আসা উচিত ছিল। যাই হোক, বেবি ভালোই আছে। আর আমি কিছু ওষুধ দিয়েছি, ১ মাস খাবেন। এখন থেকে প্রতি মাসে চেকআপ করবেন। আমাদের এখানে মহিলা ডক্টর আছে ভালো, ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর অবশ্যই নিজেকে কেয়ার করবেন। এখন তো আপনি একা নন। সায়র আর ঈশা কেবিন থেকে বেরিয়ে আসে। কেউ কিছু বলছে না। চুপচাপ গাড়িতে বসে ঈশা ঈশা সায়র ওষুধগুলো নিয়ে গাড়িতে আসে। দেখে ঈশা নীরবে কান্না করছে। সায়র বলে, ঈশা। ঈশা কান্না থামিয়ে সায়রের দিকে তাকাতে ওর জন্য খুশি উপচে পড়া কান্না পেল। ও সায়রের বুকে এসে পড়ল। তারপর শব্দ করে কান্না শুরু করলো। সায়র নিজেও কেঁদে উঠল। কেউ কিছু বলছে না। সায়র ঈশার পিঠে হাত বুলিয়ে দেয়। ঈশা কান্না করতে করতে বলল, আমি মা হব, সায়র আমাদের বেবি হবে। এই একটা শব্দ শোনার জন্য আমি কত কান্না করেছি। সায়র বলে, আজ তোমার সব কষ্ট শেষ। ঈশা সোজা হয়ে বসে বলে, আমি অনেক খুশি সায়র। সায়র ওর দু গালে হাত রেখে বলে, তুমিও কিন্তু আজ থেকে নিজেকে কেয়ার করতে হবে। ঈশা বলে, করব, খুব কেয়ার করব, তোমার সব কথাই শুনবো। সায়র বলে, চলো এবার বাড়ি যাই, সবাইকে তো জানাতে হবে। ঈশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। সায়র গাড়ি স্টার্ট দেয়। ঈশা নিজের পেটে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলতে থাকে। গাড়ি এসে থামে বাড়ির সামনে। ওরা ভিতরে গেল। সায়র ঈশার হাত দিয়ে ধরে নিয়ে যায় ভিতরে। ভিতরে গিয়ে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। ওরা ভিতরে গেল। মা ছুটে এলো। কিরে, তখন কি হয়েছিল? সায়র কিছু বলবে তার আগে ঈশা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সবাই ভড়কে গেল। সায়র চুপচাপ দাঁড়িয়ে আছে। মা ঈশার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে মা? ঈশা কিছু বলছে না। বাবা বলে, এ সায়র, কি হয়েছে? ঈশা কাঁদছে কেন? সায়র বলে, বাবা আসলে। ও থেমে গেল। কাঁপা গলা কাঁপছে ওর। সাগর বলে, এই ভাইয়া, কি হয়েছে? সায়র মুখে হাসি নিয়ে বলে, বাবা মা তোমরা দাদা দাদি হতে চলেছো। সবাই স্তব্ধ হয়ে গেল। বাবা বলে, সত্যি? সায়র বলে, হ্যাঁ বাবা। মা ঈশাকে সোজা করে দাঁড় করিয়ে ওর গালে হাত রেখে বলে, সত্যি বলছিস তোরা? ঈশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। সবাই তো অনেক খুশি হলো। বাবা, এই সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে যা মিষ্টি নিয়ে আয়, পুরো হোস্টেলের সব মিষ্টি নিয়ে আয়, পুরো হোস্টেলের সব মিষ্টি নিয়ে আয়। সাগর দৌড়ে গেল মিষ্টি আনতে। মা বলে, কতদিন হয়েছে? ঈশা বলে, 2.5 মাস। মা বলে, এতদিন তুমি বুঝতে পারোনি? ঈশা বলে, না মা। সাগর বলে, ঠিক আছে, এবার খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। মা বলে, হ্যাঁ চলো। ঈশাকে ডাইনিং টেবিলে নিয়ে যায়। চেয়ার টেনে বসিয়ে খাবার সার্ভ করে দেয় শাশুড়ি। ঈশা খাবার খেয়ে ওষুধ খেয়ে নেয়। ঘরে গিয়ে দেখে সায়র চুপচাপ বসে আছে সোফায়। ঈশা ওর পাশে বসতে সায়র ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশা ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ঈশা বলে, কান্না করো না। সায়র বলে, আই লাভ ইউ। ঈশা কিছু বলছে না। সায়র ওর পেটে মাথা রেখে বলল, এই শুনছো, তুমি আমার মা খুবই কেয়ারলেস। এই শুনছো তুমি, তোমার মা খুবই কেয়ারলেস। বলে পেটে চুমু খায়। তখনই সাগর নক করে দরজায়, আসবো? সায়র উঠে দাঁড়ায় বলল, আয়। সাগর ভিতরে আসে। ওর হাতে মিষ্টি। সাগর ঈশার সামনে এসে বলে, নেও ভাবি, মিষ্টি খাও। বলে ঈশার মুখের সামনে মিষ্টি ধরে। ঈশা একটা ব্রাইট দিয়ে বলে, হয়েছে আর না। সাগর বলে, আরে পুরোটা তো খাবে, এমনি তো লো প্রেশার, মিষ্টি খেলে তো তোমার প্রেশার বেড়ে যাবে না, খাও। ঈশা হেসে পুরোটা মিষ্টি খেয়ে নিল। সাগর সায়রের সামনে গিয়ে বলে, তোমাকেও কি খাইয়ে দিতে হবে? সায়র বলে, নো থ্যাঙ্কস, আমি নিজে খেয়ে নিতে পারবো। বলে হেসে একটা মিষ্টি খায়। ঈশা প্লেট থেকে আরেকটা মিষ্টি হাতে নিয়ে সাগরের মুখের সামনে ধরে বলে, কনগ্রাচুলেশনস ফর নিউ কাক্কু। ঈশার কথা শুনে দুই ভাই শব্দ করে হেসে উঠে সাগর মিষ্টিটা মুখে পুরে নেয় আর বলে, থ্যাংক ইউ, তোমাদেরকেও অনেক কনগ্রাচুলেশনস। সায়র বলে, ঠিক আছে, এবার যাও ঘুমাও, অনেক রাত হয়েছে, এমনি তোমার শরীরটা ভালো না। সাগর বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমাও, আমি যাই।
সাগর চলে গেল। সায়র দরজা লাগিয়ে দিল। ঈশা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সায়র ওর পাশে শুয়ে লাইট নিভিয়ে দেয়। সায়র পাশে শুতে ঈশা ওর বুকে মাথা রেখে সায়র ওকে জড়িয়ে ধরে। পরে পরে হঠাৎ সোজা করে শুইয়ে দিয়ে বলল, এই এখন একদমই এভাবে শুবে না। ঈশা বলে, কিছু হবে না। সায়র বলে, যদি আমার বেবি ব্যথা পায়? ঈশা বলে, পাবে না। মা থাকতে বাচ্চাদের কখনোই কষ্ট দিতে পারে না। সায়র নিজের হাত ছাড়িয়ে নিয়ে দিয়ে বলে, নাও। কাঁধে মাথা রেখে ঘুমাই। তবুও তবুও উবুর হয়ে শুবে না। ঈশা তাই করে। আসলে ওভাবে শুয়ে ওর অভ্যাস হয়ে গেছে। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকদিনে সায়র আর বাড়ির প্রত্যেকে ওর খুব খেয়াল রাখে। বিশেষ করে শাশুড়ি, সে তো অনেক কেয়ার করে। রান্না করা তো দূরের কথা, রান্নাঘরে পা বাড়াতেও দেয় না ঈশাকে। উল্টো বাড়িতে একটা কাজের লোক রেখেছে, যাতে ঈশার সব কাজ করে দেয়। এত বছর পর বেবি হচ্ছে, তাই সবাই অনেক কেয়ারফুলি ঈশাকে রেখেছে, যাতে কোনো প্রবলেম না হয়। সায়র তো ওকে খাইয়ে অবধি দেয়। ঈশা খাবার খেতেই পারে না। খুবই অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে শরীরের আবার পানি কম। কাজের মহিলাটাকে ওকে ঘন্টার পর ঘন্টা খাওয়ার কথা মনে করিয়ে দেয়। ঈশা আজ খুবই মন খারাপ, কারণ প্রায় বছর হয়ে গেল মা বাবাকে দেখে না। এই সময় মেয়েরা নিজের মাকে খুব মিস করে। মার আদর, শাসন, ভালোবাসা সব মিস করে। ঈশার ক্ষেত্রেও তাই। বিকেলের দিকে ঘরে বসে মার কথা ভাবছে। কল দিয়ে বলেছিল তাদের আসতে, কিন্তু ওর বাবা দেশের বাইরে গেছে হজ করতে, সাথে মাও গেছে। কদিন পরেই তো কোরবানির ঈদ। কাজের মহিলা ফল কেটে প্লেট সাজিয়ে ঈশার সামনে রেখে ঈশা এত ফল দেখে বলে, আরে আন্টি, এত ফল কেন? মহিলা বলে, আপা আমাকে যা বলেছে তাই করেছি। মহিলা চলে গেল। ঈশার শাশুড়ি এত ফল পাঠিয়েছে। ঈশা দু একটা খেয়ে বসে থাকে, ভালো লাগছিল না। তখনই ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে সায়র কল দিয়েছে। ঈশা কল রিসিভ করে, বলো। সায়র বলে, শরীর কেমন ম্যাডাম? ঈশা বলে, ঈশা, ভালো। সায়র, মন খারাপ নাকি? ঈশা বলে, একটু। সায়র, আচ্ছা শোনো, তুমি রেডি থেকো তুমি রেডি হয়ে থেকো, আমি আসছি। আজকে ঈদের শপিংয়ে যাব। সায়রের ফোন কেটে যাওয়ার পর ঈশা ধীরে ধীরে উঠে আলমারির সামনে দাঁড়ালো। আজ অনেকদিন পর বাইরে যাবে, তাই খুব ভারী কিছু না পরে হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস পরে বের করলো। মুখে একটু মেকআপ নয়, শুধু ঠোঁটে হালকা হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের ওপর আলতো করে হাত রেখে বলল, চলো বাবু, আজ তোমার প্রথম ঈদের শপিং। কিছুক্ষণ পর নিচে গাড়ির হর্ন বাজলো। ঈশা জানালা দিয়ে তাকিয়ে দেখলো সায়র গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটা তোড়া সাদা গোলাপ। নিচে নামতেই সায়ের ফুলগুলো ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাপি শপিং মামা। ই- ঈশা লজ্জা পেয়ে ফুলগুলো নিয়ে বলল, ধন্যবাদ। সায়র সায়র গাড়ির দরজা খুলে দিল আস্তে, এখন থেকে কোনো তাড়াহুড়ো না। ঈশা মুচকি হেসে গাড়িতে উঠে বসলো। শপিং মলে পৌঁছাতেই চারিদিকে ঈদের আমেজ, রঙিন আলো, মানুষের ভিড়, দোকানে অফারের অফারের ব্যানার। সায়র প্রথমে ঈশাকে ঈশাকে নিয়ে মাতৃত্বকালীন পোশাকের দোকানে ঢুকলো। ঈশা বলল, আমার তো এত কাপড়ের দরকার নেই। সায়র হেসে বলল, দরকার আছে। এখন শুধু নিজের জন্য না, আমাদের বাবুর জন্যও নিজেকে ভালো রাখতে হবে। একটার পর একটা আরামদায়ক ড্রেস বেছে নিল সায়র। ঈশা শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। পাশের দোকানে গিয়ে সায়র ছোট্ট একটা নরম টেডি বিয়ার হাতে নিল। ঈশা হেসে বলল, এখনই এসব কেন? সায়র টেডিটা বুকে জড়িয়ে বলল, আমাদের বেবি যখন আসবে তখন এটা ওর প্রথম বন্ধু হবে। ঈশার চোখ ভিজে উঠল। তারপর তারা বেবির জিনিসপত্রের দোকানে ঢুকলো। দেওয়ালে ঝোলানো ছোট ছোট জামা, মোজা, টুপি দেখে ঈশা থমকে দাঁড়িয়ে গেল। এক জোড়া ছোট্ট সাদা মোজা নিয়ে হাতে বলল, এত ছোট? সায়র মোজাটা হাতে নিয়ে মুগ্ধ হয়ে বলল, একদিন এত ছোট পায়ে একটা পরবে আমাদের সন্তান। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল, চোখে মুখে শুধু অদ্ভুত এক সুখ। ঈশা বলল, এখনই কিনবো না, যখন আসবে তখন একসাথে অনেক কিছু কিনবো। সায়র মাথা নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু আজ একটা স্মৃতি তো রাখা যায়।
বলে ছোট্ট একটা বেবি রেটল কিনে ফেললো। শপিং শেষ করে দুজনে ফুড কোর্টে গেল। সায়র আগে থেকেই ডক্টরের দেওয়া খাবারের তালিকা দেখে স্বাস্থ্যকর খাবারের অর্ডার করলো। ঈশা মুখ বাঁকিয়ে বলল, আজ একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। সায়র হেসে বলল, ডক্টর যদি অনুমতি দেন তাহলে খাওয়াবো তাহলে খাওয়াবো আজ না। ঈশা অভিমান করে মুখ ফিরিয়ে নিল। সায়র আলতো করে ওর হাত ধরে বলল, তোমার সব ইচ্ছা পূরণ করব, শুধু কয়েকটা মাস একটু কষ্ট করো। ঈশা মৃদু হেসে মাথা নাড়ল। ঠিক তখনই সায়র ব্যাগ থেকে ছোট্ট একটা বাক্স বক্স বের করলো। ঈশা অবাক হয়ে বলল, এটা কি? সায়র বক্সটা খুলতে ভেতর থেকে দেখা গেল একটা সুন্দর সোনালী রঙের রকেট। রকেটে ছোট্ট করে লেখা, বেস্ট মম। ঈশার চোখ আবারও ভিজে উঠল। সে কোনো কথা না বলে সায়রকে জড়িয়ে ধরল। সায়র ফিসফিস করে বলল, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার সন্তানের মা। তোমাকে হাসিখুশি রাখাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। ঈশা চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। শপিং শেষ করে রাতের দিকে সায়র আর ঈশা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসে ঈশা ক্লান্ত হয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। এক হাতে নিজের পেটটা আলতো করে ধরে রেখেছে। সায়র একবার ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ঘুম পাচ্ছে? ঈশা চোখ না খুলে বলল, একটু, খুব ক্লান্ত লাগছে। সায়র গাড়ির এসি একটু কমিয়ে দিয়ে বলল, আর 10 মিনিট, তারপর বাড়ি পৌঁছে যাবে আমরা দুজন। ঈশা হেসে বলল, দুজন? হ্যাঁ, তুমি আর আমাদের ছোট্ট বাবু। ঈশা কিছু না বলে জানালার বাইরে তাকিয়ে রইল, মুখে শান্ত এক হাসি। বাড়ির বাড়ির সামনে গাড়ি থামতে সবাই বেরিয়ে এলো। মা হাসি মুখে বলল, এসেছো? অনেক দেরি করলে তো। সায়ার গাড়ি থেকে সব শপিং নামিয়ে বলল, ঈদের বাজার ছিল তাই একটু সময় লেগে গেল। মা আয়েশার হাত ধরে ভিতরে নিয়ে গেল। আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর সবাই মিলে খেতে বসবো। ঈশা মাথা নেড়ে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে বসেছে। মা নিজের হাতে ঈশার প্লেটে ভাত, সবজি আর মাছ তুলে দিলেন। ঈশা বলল, মা, এত খাবার পারবো না। মা মুচকি হেসে বলল, তুমি একা খাচ্ছ নাকি? আমার নাতি নাতনিও তো খাবে। সবাই হেসে উঠল। সাগর পাশে বসে বলল, ভাবি, এখন থেকে কিন্তু তোমার ডায়েট আমাদের নিয়ন্ত্রণে। ঈশা হেসে মাথা নাড়ল। খাওয়া শেষ হতে সায়র সময় মতো ঈশার ওষুধ এনে দিল। এই নাও, আগে ওষুধ খাও। ঈশা কোনো আপত্তি না করে ওষুধ খেয়ে এক গ্লাস পানি খেলো। রাত অনেক হয়ে গেছে। সায়র সায়র সব ব্যাগ গুছিয়ে রেখে দরজা বন্ধ করে বিছানায় এলো। দেখলো ঈশা ইতিমধ্যে আদো ঘুমে। সায়র ধীরে ধীরে ওর কপালে হাত রেখে বলল, খুব ক্লান্ত? ঈশা চোখ খুলে মৃদু হেসে বলল, আজ খুব একটা ভালো আজ খুব ভালো একটা দিন ছিল। সায়র বলল, এমন আরও অনেক সুন্দর দিন আসবে ইনশাআল্লাহ। ঈশা আলতো করে সায়রের হাত ধরে বলল, সময় মতো এভাবেই সবসময় এভাবেই পাশে থাকবে তো? সায়র বিন্দুমাত্র দেরি না করে উত্তর দিল, শেষ নিঃশ্বাস পর্যন্ত। ঈশার চোখে আবারও সুখের জল চলে চলে এলো। সায়র আলতো করে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, এখন ঘুমাও, আমার দুজনেরই বিশ্রাম দরকার। ঈশা মৃদু হেসে সায়রের কাঁধে মাথা রাখল। কিছুক্ষণের মধ্যেই দুজনের শান্ত ঘুমে তলিয়ে গেল। ঘর জুড়ে নেমে এলো এক প্রশান্ত নীরবতা, আর তাদের অনাগত সন্তানকে ঘিরে নতুন নতুন স্বপ্নে ভরে উঠল দুজনেরই মন। দেখতে দেখতে আরও একটি দিন কেটে গেল। ঈশার প্রেগনেন্সির খবর জানার পর থেকে পুরো বাড়ির পরিবেশটাই বদলে গেছে। সবাই যেন ওকে ঘিরেই ব্যস্ত। শাশুড়ি প্রতিদিন সময় মতো খাবার খাইয়ে দেন। কাজের আন্টি ঘন্টার পর ঘন্টা পানি খেতে মনে করিয়ে দেয়। আর সায়র, সে যেন ঈশার ছায়া হয়ে গেছে। অফিসে যাওয়ার আগে ওষুধ খাইয়ে যায়, দুপুরে ফোন করে খোঁজ নেয়। অফিস থেকে ফিরেই প্রথমে প্রশ্ন, আজ ঠিকমতো খেয়েছো তো? ঈশা কখনো বিরক্ত হয়ে বলতো, আমি ছোট বাচ্চা নাকি? সায়র হেসে উত্তর দিত, না, তুমি আমার বাচ্চার মা, তাই তোমাকে নিয়েই এত চিন্তা। ঈশা মুচকি হেসে তাকিয়ে থাকতো।
দেখতে দেখতে চলে গেল দেখতে দেখতে চলে এলো চাঁদ রাত। পুরো বাড়ি সাজানো হয়েছে ঈদের আনন্দে। বাইরে বাচ্চাদের হাসির শব্দ, চারিদিকে আতরের ঘ্রাণ, নতুন কাপড়ের গন্ধ আর রান্নাঘরে ঈদের প্রস্তুতি। ড্রয়িং রুমে মা, সাগরের স্ত্রী যদি তাকে না ড্রয়িং রুমে মা, সাগরের স্ত্রী যদি তাকে না থাকলে বাদ। আর বাড়ির মহিলারা মেহেদি পড়ছে। কাজের আন্টি এসে বলল, আপা আপনার জন্য মেহেদি নিয়ে এসেছি। ঈশা মুখে হাসি ফুটে ফুটল, সত্যি অনেকদিন পর মেহেদি পরব। ঠিক তখনই অফিস থেকে ফিরে সায়ার কথাটা শুনে থেমে গেল। সে ধীরে ধীরে ঈশার পাশে এসে বলল, আজ মেহেদি না পড়লেই নয়, না পড়লেই হয় না। ঈশা অবাক হয়ে বলল, কেন? স্যার একটু অস্বস্তি নিয়ে বলল, ডক্টর যে ওষুধ দিয়েছে আর এখন তোমার শরীরেরও অনেক সেনসিটিভ। যদি কোনোভাবে অ্যালার্জি হয় বা কোনো সমস্যা হয়, কোনো আমি কোনো রিস্ক নিতে চাই না। ঈশা একটু মন খারাপ করে বলল, সবাই পড়ছে। সায়র ওর হাতটা নিজের হাতে নিয়ে নরম গলায় বলল, আমি জানি তোমার ইচ্ছে করছে, কিন্তু কয়েকটা মাসের জন্য একটু অপেক্ষা করি, আমাদের বাবুর জন্য। ঈশা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিজের পেটের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ঠিক আছে, আমার ইচ্ছার চেয়ে আমাদের বেবিটাই বেশি গুরুত্বপূর্ণ। সায়র সায়র স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ। ঈশা হেসে বলল, ধন্যবাদ না, পরে কিন্তু তুমি নিজে আমার হাতে সবচেয়ে সুন্দর মেহেদি পরিয়ে দেবে। সায়র হেসে বলল, কথা দিলাম। আমাদের বেবি পৃথিবীতে আসার পরের ঈদে পরের ঈদে তোমার ২ হাত ভরে মেহেদি পরিয়ে দেব। ঈশার চোখ আনন্দে ভিজে উঠল। মা দূর থেকে সব শুনছিল। তিনি এগিয়ে এসে ঈশার মাথায় হাত রেখে বললেন, মা মা হওয়ার সবচেয়ে বড় সৌন্দর্য হলো সন্তানের জন্য নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকে হাসিমুখে ত্যাগ করতে পারা। ঈশা মায়ের হাত জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, আমার এই ত্যাগ যদি আমার সন্তানকে সুস্থ রাখে, তাহলে এটাই আমার সন্তানের সবচেয়ে বড় আনন্দ। সেদিন রাতে সবাই মেহেদি পড়লেও ঈশা ২ হাত খালি ছিল, কিন্তু তার মন ভরা ছিল এক অদ্ভুত শান্তিতে। কারণ সে জানত তার হাতে আজ মেহেদি নেই, কিন্তু বুকের ভিতর বেড়ে উঠছে তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। ঈদের সকাল। ফজরের নামাজ শেষ হতেই পুরো বাড়ি যেন উৎসবের আমেজে ভরে উঠল। রান্নাঘরে ব্যস্ততা, উঠোনে মানুষের আনাগোনা, আর বাইরে একের পর এক কুরবানির গরু আনা হচ্ছে। সায়রদের বাড়িতে প্রতি বছরই বড় আয়োজন হয়, এবারও তার ব্যতিক্রম হলো না। বাড়ির বাড়ির সামনে বিশাল ২টি গরু আনা হয়েছে, আশেপাশে মানুষও দেখতে এসেছে। ঈশা বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিল। ঠিক তখনই সায়র এসে বলল, এখানে বেশি সময় দাঁড়িয়ে থাকবে না। ঈশা হেসে বলল, একটু দেখি না। না, ভিতরে চলো। বলে আলতো করে ঈশার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেল। ঈশা মুখ ফুলিয়ে বলল, সব কিছুতেই এত নিষেধ করো কেন? সায়র মুচকি হেসে ওর ওর নাক টেনে দিয়ে বলল, কারণ এখন তোমার কোনো কষ্ট আমি দেখতে চাই না। ঈশা নিচে সবার ঈদের নাস্তা করছে। শাশুড়ি নিজের হাতে ঈশার সামনে খাবার সাজিয়ে দিলেন। আগে খেয়ে নাও মা, তারপর ওষুধ খাবে। ঈশা বলল, মা আমি একটু রান্নাঘরে যাই, সবাই কাজ করছে। শাশুড়ি সঙ্গে সঙ্গে বলল, একদম না। ঠিক তখনই সায়রা এসে বলল, আমি কি আমি কি আমি কি বলিনি কোনো কাজ করবে না? ঈশা ছোট্ট করে বলল, শুধু একটু সাহায্য করতাম। সায়র মাথা নেড়ে বলল, এই বাড়িতে লোকের অভাব নেই, কিন্তু আমার বিবির মায়ের কোনো বিকল্প নাই। সবাই হেসে উঠল। সাগর মজা করে বলল, ভাবি আজকে আপনি শুধু বসে বসে আদেশ করবেন। ঈশা লজ্জায় হেসে ফেলল। কিছুক্ষণ পর কুরবানির সময় হয়ে গেল। সায়র বাবা আর সাগর সাগর নিচে চলে গেল। ঈশা জানালার পর্দা সরিয়ে একটু দেখার চেষ্টা করছিল। হঠাৎ সায়র উপরে উপরে তাকিয়ে ঈশাকে দেখে ইশারার মাধ্যমে বলল, ভেতরে যাও। ঈশা হেসে পর্দা টেনে দিল। শাশুড়ি এসে বলল, এ সময় এগুলো না দেখাই ভালো। ঈশা চুপচাপ মাথা নাড়ল। কোরবানি শেষ হতে বাড়িতে সবাই ব্যস্ততা শুরু হয়ে গেল। মাংস ভাগ করা, আত্মীয়-স্বজন আর গরিব মানুষের জন্য আলাদা করা, সব মিলিয়ে সবাই কাজে ব্যস্ত। ঈশা আবারও রান্নাঘরে ঢুকতে গেল। কাজের আন্টি তাড়াতাড়ি বললেন, আপা আপনি কেন এসেছেন? ভাইয়া দেখলে আমাকে বকবে।
ঈশা হেসে বলল, আমি শুধু একটু দাঁড়িয়ে থাকবো। ঠিক তখনই পিছন থেকে সায়রের গলা শুনে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়েও থাকা যাবে না। ঈশা ঘুরে তাকিয়ে বলল, আচ্ছা আমি তাহলে কি করব? সায়র একটা ফলের প্লেট আর জুস এনে ওর হাতে দিয়ে বলল, এগুলো খাবে, ওষুধ খাবে, তারপর বিশ্রাম নেবে। ঈশা অভিমান করে বলল, সবাই কাজ করছে, শুধু আমি বসে আছি। সায়র ওর পাশে বসে নরম গলায় বলল, আজ তোমার সবচেয়ে বড় কাজ হলো নিজের আর আমাদের সন্তানের যত্ন নেওয়া। এই দায়িত্বটাই তো সবার চেয়ে বড়। ঈশা আর কিছু বলল না, আলতো করে নিজের পেটের ওপর হাত রাখলো। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমাদের সন্তানকে সুস্থ ও নেককার সন্তান হিসেবে পৃথিবীতে আনবেন। বাইরে কুরবানির ঈদের আনন্দ আর ঘরের ভিতর ছোট্ট একটি প্রাণকে ঘিরে এক পরিবারের অপরন্ত ভালোবাসা। সাগর কুরবানির কুরবানির সব কাজ শেষ করে হতে হতে দুপুর হয়ে গেল। বাড়ির সবাই একে একে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে জড়ো হলো। বড় বড় হাঁড়িতে রান্না হয়েছে কুরবানির মাংস, কাবাব, রোস্ট, পোলাও, নানা রকম খাবার। মা সবাইকে বসতে বললেন। ঈশাও ধীরে ধীরে এসে বসতে সাগর আগে চেয়ার টেনে দিল। আস্তে বসো। ঈশা হেসে বলল, আচ্ছা বাবা। সাগর হেসে বলল, ভাবি, ভাইয়ার জন্য আলাদা একটা মেডেল বানানো উচিত। এত কেয়ার করে কেউ। সবাই হেসে উঠল। সায়র কোনো উত্তর না দিয়ে শুধু ঈশার প্লেটে খাবার তুলে দিতে লাগলো। ঈশা বলল, এত দিও না, খেতে পারবো না। যতটুকু পারো খাও, জোর করছি না। ঈশা একটু পোলাও আর সামান্য মাংস খেল, তারপর আর খেতে পারলো না। মা বললেন, বমি বমি লাগছে। ঈশা মাথা নাড়ল। সায়র সঙ্গে সঙ্গে এক গ্লাস লেবুর শরবত এনে দিল। এটা খেয়ে দেখো, একটু ভালো লাগবে। ঈশা শরবতটা ধীরে ধীরে খেয়ে নিল। বিকেলের দিকে একে একে আত্মীয় স্বজন আসতে শুরু করলেন। সবাই ঈদের শুভেচ্ছা জানাতে এসে যখন শুনলেন ঈশা মা হতে চলেছে, সবাই খুব খুশি হলেন। একজন ফুফু ঈশার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ রাখুক মা, আর একটা নেককার সুস্থ সুন্দর সন্তান দান করুক। আর একজন খালা বললেন, এখন নিজের যত্নটাই সবচেয়ে বেশি নিও। ঈশা সবার দোয়া নিয়ে হাসিমুখে বসে রইল। হঠাৎ ঈশার সবার একটু মাথা ঘুরতে লাগলো। সায়র দূর থেকে সেটা লক্ষ্য করলো। সে তাড়াতাড়ি এসে বলল, কি হয়েছে? ঈশা আসতে বলল, একটু ক্লান্ত লাগছে। সায়র আর এক মুহূর্ত দেরি করলো না, চলো রুমে গিয়ে বিশ্রাম নাও। ঈশা বলল, এত মানুষ এসেছে। মা বললেন, অতিথিরা পরে থাকবে অতিথিরা পরে থাকবে, আগে তুমি বিশ্রাম নাও। সায়র ঈশার হাত রুমে নিয়ে গেল। বিছানায় বসে বালিশটা ঠিক করে দিল। তারপর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, আজ অনেকক্ষণ বসেছিলে, এখন একটু ঘুমাও। ঈশা মৃদু হেসে বলল, তুমি না থাকলে আমি কি করতাম? সায়র ওর কপালে আলতো করে এক হাত রেখে বলল, সব সময় থাকবো তোমার আর আমাদের ছোট্ট আমানতের পাশে। ঈশা চোখ বন্ধ করে শান্তির নিঃশ্বাস ফেলল। বাইরে আনন্দ চলছিল, আর ঘরের ভিতর এক বাবা হওয়ার অপেক্ষমান থাকা মানুষের নিঃশব্দ ভালোবাসায় ভরে উঠছিল চারপাশ। রাত অনেক হয়ে গেছে। সারাদিনের ক্লান্তি শেষে ঈশা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে রইল। সায়র প্রতিদিনের মতো ওষুধ খাইয়ে এক গ্লাস পানি এগিয়ে দিল। এবার ঘুমাবে? ঈশা কোনো উত্তর দিল না। সায়র অবাক হয়ে বলল, কি হলো, এত চুপ কেন? ঈশা মুখ ফিরিয়ে বলল, কিছু না। কিছু না হলে এমন করে বসে আছো কেন? ঈশা এবার অভিমানী গলায় বলল, তুমি শুধু কেয়ারই করো, সময় মতো ঔষধ খাবার সব মনে থাকে। সায়র হেসে বলল, এটা তো আমার দায়িত্ব। ঈশা ঠোঁট ফুলে বলল, কিন্তু আগের মতো ভালোবাসো না। সায়র অবাক হয়ে তাকালো, মানে? ঈশা ধীরে 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 সায়রের একদম কাছে গিয়ে বলল, মৃদু সুরে বলল, আগের মতো জড়িয়ে ধরো না, আদর করো না, শুধু সারাক্ষণ বলো সাবধানে থাকো, এটা করো না, ওটা করো না। সায়র হেসে বলল, এর জন্যই তো এত অভিমান? ঈশা চুট্টু করে মাথা নাড়ল। হুম, ভালোবাসা দাও না। সায়র চোখে কোমল হাসি ফুটে উঠল। সে আলতো করে দু হাত দিয়ে ঈশার মুখটা ধরে ওর গালে একটি স্নেহভরা চুমু দিল। তারপর কপালে আরেকটি চুমু দিয়ে নরম গলায় বলল, ভালোবাসা একটুও কমেনি, বরং আগের চেয়ে অনেক বেশি হয়েছে। ঈশা মুচকি হেসে বলল, তাহলে দূরে দূরে থাকো কেন? সায়র আলতো করে ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কারণ এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব তোমাদের দুজনকে নিরাপদে রাখা, তাই একটু বেশি সাবধানে থাকি। ঈশা হেসে সায়রের হাতটা শক্ত করে ধরল। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে এভাবেও আদর করবে।
সায়র মাথা নেড়ে বলল, কথা দিলাম। বলে আবার আলতো করে ঈশার কপালে হাত বুলিয়ে দিল। তারপর বালিশটা ঠিক করে ওখানে আরাম করে শুইয়ে দিল। ঈশা এবার আর কোনো অভিমান করল না। মুখে ছোট্ট হাসি নিয়ে সায়রের হাত ধরে চোখ বন্ধ করল। রুমের নীরবতা দুজনের মনের ভাষা যেন একটাই ছিল। ভালোবাসা কখনো কমেনি, শুধু তার প্রকাশটা বদলে গেছে। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে একের পর এক মাস কেটে গেল। সায়রের ভালোবাসা আর পুরো পুরো পরিবারের যত্নে ঈশা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এখন ওর প্রেগনেন্সির 7 মাস চলছে। গোলগাল হয়ে উঠছে মুখটা। ছোট্ট বেবি বামটা এখন স্পষ্ট বোঝা যায়। বাড়ির সবাই সারাদিন শুধু একটাই কথা বলে, আমাদের ছোট্ট অতিথি কবে আসবে? সাগর তো প্রতিদিনই ঈশার পেটের কাছে গিয়ে বলে, এই বাবু তাড়াতাড়ি চলে এসো, কাকু তোমার জন্য অনেক খেলনা কিনে রেখেছে। সবাই হেসে ওঠে। সায়র এখনো আগের মতোই ঈশার প্রতিটা মুহূর্তে খেয়াল রাখে। প্রতি মাসে নিয়ম করে ডক্টরের কাছে নিয়ে যায়। সময় মতো ওষুধ, ফল, দুধ কোনো কিছুরই কমতি রাখে না। একদিন সকালে ঈশা বারান্দায় বসেছিল। হঠাৎ বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। ঈশা কৌতূহল নিয়ে নিচে তাকাতেই দেখলো গাড়ি থেকে নামছেন ওর বাবা আর মা। ঈশা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এই আনন্দে চিৎকার করে করে উঠল, মা! এক মুহূর্ত দেরি না করে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। মাও এগিয়ে এসে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। দুজনের চোখ থেকেই টপ টপ করে পানি পড়তে লাগলো। মা কাঁপা গলায় বললেন, কেমন আছিস মা? ঈশা কান্নার মাঝেই বলল, অনেক ভালো আছি, কিন্তু তোমাদের খুব মিস করছি। বাবা এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। আলহামদুলিল্লাহ, তোকে দেখে এখন শান্তি লাগছে। ঈশা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাবা! বাবা চোখের পানি লুকিয়ে বললেন, আমার ছোট্ট মেয়েটা আজ নিজেই মা হতে চলেছে। ঠিক তখনই সায়র অফিসে যাওয়ার জন্য নিচে নামছিল। শ্বশুর শাশুড়িকে দেখে হাসি মুখে এগিয়ে গিয়ে সালাম করলো। আসসালামু আলাইকুম। বাবা হেসে বললেন, নাতি নাতনির মাকে না দেখে আর তাকা যাচ্ছে না। সায়র মুচকি হেসে বলল, অনেক ভালো করেছেন। এখন থেকে কয়েকদিন কোথাও যেতে হবে দেব না আপনাদের। মা বললেন, আমরাও তাই ভেবেছি, কিছুদিন মেয়ের কাছেই থাকবো। শাশুড়িও এগিয়ে এসে ঈশার মাকে জড়িয়ে ধরলেন। আপনার মেয়েকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছি। ঈশার মা চোখে ভিজে যাওয়া হাসি দেখে বললেন, আমি জানি, তাই তো এতটা নিশ্চিন্তেই ছিলাম। দুই মায়ের কথোপকথন দেখে ঈশার চোখ আবারও বেজে উঠল। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। এদিকে জন্মদাত্রী মা, অন্যদিকে শাশুড়ি, দুজনের ভালোবাসায় সে সত্যিই পরিপূর্ণ। ঈশার মা বাবা আসার পর বাড়িটা যেন আরো প্রাণবন্ত হয়ে উঠল। সকালে ঘুম থেকে উঠল, ঈশা দেখল ওর মা বিছানার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ঈশা মুচকি হেসে বলল, মা! মা হাসলেন। ঘুম ভাঙছে আমার রাজকুমারীর? ঈশা ছোট্ট বাচ্চাদের মতো মায়ের কোলে মাথা রেখে বলল, অনেকদিন পর তোমার কোলে মাথা রাখলাম। মা চোখের পানি লুকিয়ে বললেন, তুই তো এখন নিজেই মা হতে চলেছিস। তবুও আমার কাছে তুই সে ছোট্ট ঈশাই। ঠিক তখনই দরজায় নক হলো। সায়র হাতে এক গ্লাস দুধ আর সকালের নাস্তা নিয়ে ভেতরে ঢুকলো। ঈশার মা হেসে বললেন, বাবা তুমি কেন? আমাকে ডাকলেই তো হতো। সায়র মুচকি হেসে বলল, এটা আমার প্রতিদিনের কাজ আম্মু। ঈশা মা অবাক হয়ে বললেন, তুমি প্রতিদিন এইভাবে খাইয়ে দাও? সায়র হেসে মাথা নাড়ল। যেদিন থেকে জানতে পেরেছি ও মা হতে চলেছে, সেদিন থেকেই চেষ্টা করছি যেন কোনো কষ্ট না হয়। ঈশার মা চুপচাপ সায়রের দিকে তাকিয়ে রইলেন। চোখ দুটো ভিজে উঠল। নাস্তা শেষ নাস্তা শেষে ঈশা বারান্দায় বসেছিল। মা এসে পাশে বসলেন। আলতো করে ঈশার পেটে হাত রেখে বললেন, মনে আছে তুই যখন আমার পেটে ছিলি, তখন আমিও এভাবে তোর জন্য অপেক্ষা করতাম। ঈশার মায়ের ঘাড়ে মাথা রেখে বলল, মা আমি কি পারবো? মা মৃদু হেসে বললেন, কেন পারবি না? আল্লাহ প্রতিটা মেয়েকেই সেই শক্তি দিয়েই পৃথিবীতে পাঠান। ঈশা চুপচাপ শুনছিল। মা আবার বললেন, ভয় পেলে হবে না। তুই শুধু নিজের আর বাচ্চার যত্ন নিবি। বাকিটা আল্লাহর উপর ভরসা রাখ। ঈশার মা
ঈশা মাথা নেড়ে বলল, আচ্ছা মা। বিকেলে সবাই একসাথে বসে গল্প করছিল। সাগর হঠাৎ বলল, খালা, ভাবি ছোটবেলায় কি অনেক দুষ্ট ছিল। ঈশা সঙ্গে সঙ্গে বলল, মা কিছু বলবে না কিন্তু। সবাই হেসে উঠল। মা মুচকি হেসে বললেন, তোমাদের ভাবি ছোটবেলায় এত কথা বলতো যে এক মিনিটও চুপচাপ থাকতো না। সাগর হেসে বলল, তাহলে বুঝলাম আমাদের ছোট্ট ভাবও অনেক কথা বলবে। ঈশা লজ্জায় মাথা নিচু করে ফেলল। সন্ধ্যার সায়র অফিস থেকে ফিরে দেখলো ঈশা অনেকদিন পর প্রাণ করলে হাসছে। সায়র মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। সে জানতো এই হাসির কারণ ঈশার মা বাবা। চুপচাপ দাঁড়িয়ে সে দৃশ্যটাই দেখছিল। ঈশা সায়রকে দেখে ওর কাছে এসে এসে বলল, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সায়র মৃদু হেসে উত্তর দিল, অনেকদিন পর তোমাকে এত খুশি দেখছি, তাই দেখছি। ঈশা এগিয়ে এসে বলল, ধন্যবাদ। কিসের? আমার মা বাবাকে এত আপন করে নেওয়ার জন্য। সায়র আলতো করে ঈশার মাথায় হাত রেখে বলল, তারা শুধু তোমার মা বাবা নন, আজ থেকে আমারও মা বাবা। ঈশার চোখ আবারও ভিজে উঠল। এই মানুষটাকে পেয়ে সে সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করলো। ২ দিন পর সকালের নাস্তা শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। হঠাৎ ঈশার বাবা গলা খাকারি দিয়ে বললেন, বেয়াই, একটা কথা ছিল। সায়রের বাবা এসে বলল, জি বলুন। ঈশার বাবা ঈশার দিকে তাকিয়ে বললেন, ঈশার তো এখন ৭ মাস চলছে। আমাদের ওখানে একটা নিয়ম আছে, প্রথম সন্তান হওয়ার আগে মেয়েকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তাই আজ আমরা ঈশাকে নিয়ে যেতে চাই। কথাটা শুনে ঈশা চুপ করে মাথা নিচু করে বসে রইল। সবার চোখ এবার সায়রের দিকে। সায়র এক মুহূর্ত দেরি না করে বলল, না, ঈশা কোথাও যাবে না। ঘরের সবাই অবাক হয়ে গেল। ঈশার বাবা মুচকি হেসে বললেন, কেন বাবা, ২-১ মাস তো ব্যাপার। সায়র শান্ত গলায় বলল, ২-১ মাস আমার কাছে অনেক বড় সময়। সায়র সাগর ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। সায়র আবার বলল, আমি অফিসে থাকলেও দিনের কতবার ফোন করি, সবাই জানে। রাতে ঘুমানোর আগে ওকে না দেখে আমি ঘুমাই আসে না। ওকে ছাড়া আমি একদম থাকতেই পারবো না। ঈশার লজ্জায় মাথা আরো নিচু করে ফেলল। মা হেসে বললেন, এ ছেলে, একটু আস্তে বল। কিন্তু সায়র যেন আজ কিছুই শুনছে না। সে ঈশার দিকে তাকিয়ে বলল, ঈশা আমার স্ত্রী, আমার সবচেয়ে আপন মানুষ, আর এখন আমার সন্তানের মা। এই সময় আমি ওকে আমার চোখের আড়াল করব না। ঈশা আস্তে করে বলল, সায়র। সায়র থামল না। যদি শ্বশুর শাশুড়ি ওকে দেখতে চান, আমি গাড়ি পাঠাবো। আপনারা যখন খুশি এসে থাকবেন, কিন্তু ঈশাকে নিয়ে যাওয়ার কথা আর বলবেন না, প্লিজ। ঘরে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ সাগর হেসে বলল, খালু, আপনি আর ভাবিকে নিতে পারবেন না। ভাইয়া তো একেবারে হেরে গেছে ভালোবাসায়। সবাই হেসে উঠল। ঈশার লজ্জায় মুখ ঢেকে ফেলল। ঈশার মা মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, দেখছি আমাদের মেয়ের জন্য একজন খুব বড় পাহারাদার হয়ে গেছে। সায়র হেসে বলল, পাহারাদার না আম্মু, ও আমার জান। ওকে ছাড়া এই বাড়িটা আমার কাছে ফাঁকা লাগে। ঈশা এবার লজ্জায় উঠে দাঁড়িয়ে বলল, আমি আমি একটু রুমে যাচ্ছি বলে দ্রুত হেঁটে চলে গেল। ঈশা চলে যেতে সবাই সবাই আবার হেসে উঠল। ঈশার বাবা সায়রের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আচ্ছা বাবা, বুঝেছি। এত যখন ভালোবাসো তখন আর জোর করব না। আমার মেয়েকে তোমার কাছেই রেখে যাচ্ছি। সায়র স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুখে হাসি ফুটলেও চোখে স্পষ্ট ছিল ঈশাকে এক মুহূর্তের জন্য হারানোর ভয়। ড্রয়িং রুম থেকে উঠে ঈশা সোজা নিজের রুম চলে এলো। মুখটা লাল হয়ে আছে লজ্জায়। কিছুক্ষণ পর সায়ারও হেসে রুমে ঢুকলো। দরজা বন্ধ করতে দেখলো ঈশা ২ হাত মুখের কাছে গুটিয়ে আছে। সায়ার মুচকি হেসে বলল, কি হলো ম্যাডাম? ঈশা ভ্রু কুঁচকে বলল, তুমি এত লাগামহীন কথা বলতে পারো? সায়র অবাক হওয়ার ভান করে বলল, আমি আবার কি বললাম? ঈশা রাগী গলায় বলল, সবার সামনে বলতে হলো ঈশা আমার জান, একদিনও থাকতে পারবো না। সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল। সায়র হেসে বলল, আমি কি মিথ্যা বলেছি? ঈশা বালিশটা তুলে সায়রের দিকে চুরি মেরে বলল, একদম চুপ। সায়র বালিশটা ধরে আরো জোরে হেসে উঠল।
তুমি লজ্জা পেলে তোমাকে আরও সুন্দর লাগে। ঈশা ঠোঁট ফুলিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলবো না, বলে জানালার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ায় রইল। সায়র ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালো, নরম গলায় বলল, রাগ করেছো? ঈশা কোনো উত্তর দিল না। সায়র আলতো করে ওর হাতটা ধরতে ঈশা হাত সরিয়ে দিল। আমাকে চুবে না। সায়র হেসে বলল, আচ্ছা চুবো না, কিন্তু একটা কথা বলো। ঈশা চুপ। যদি সত্যি তোমাকে নিয়ে যেতে দিতাম তাহলে কি খুশি হতে? ঈশা সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো, চোখ দুটো একটু ভিজে উঠছে। আস্তে করে বলল, না। কেন? ঈশা মৃদু হেসে বলল, কারণ তোমাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। কথাটা শুনে সায়রের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে আর কিছু কিছু না বলে আলতো করে ঈশার মাথায় হাত বুলিয়ে দিল। এই তো আমার ভালো মেয়ে। ঈশা হেসে বলল, তবে আর কখনো সবার সামনে এত কিছু বলবেন না। সায়র দুষ্টু হেসে বলল, চেষ্টা করব, কিন্তু তোমাকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করলে কি করব? ঈশা আবার লজ্জা পেয়ে সায়রের বুকে হালকা একটা ঘুষি মারল। একদম একদম অসভ্য। দুজনেই হেসে উঠল। ঠিক তখনই বাড়ি থেকে সাগরের গলা শুনে গেল, ভাইয়া, ভাবিকে আর বেশি লজ্জা দিও না, মা ডাকছে। সাগরের কথা শুনে ঈশা মুখ ডেকে হাসতে লাগলো। আর আর সায়র মাথা নেড়ে বলল, ওই ছেলেটা না সবই শুনে ফেলে। হাসির মধ্যে দুজন একসাথে দরজার দিকে এগিয়ে গেল। দেখতে দেখতে আরো 2 মাস কেটে গেল। আল্লাহর অশেষ রহমতে ঈশার প্রেগনেন্সির 9 মাস পূর্ণ হলো। এখন আর আগের মতো হাঁটতে পারে না। একটু হাঁটলেই হাঁপিয়ে যায়। রাতে ঠিকমতো ঘুমও হয় না। কখনো ডান পাশে, কখনো বাম পাশে, কোনো দিকে বেশি সময় আরাম লাগে না। শরীরেও অনেক পরিবর্তন এসেছে। মুখটা আগের চেয়ে একটু ভরাট হয়েছে। পেটটা অনেক বড় হয়ে গেছে। বিছানা থেকে উঠতেও ওর অনেক সাহায্য লাগে। কিন্তু সবচেয়ে বেশি বদলে গেছে একটা জিনিস, মা হওয়ার অনুভূতি। প্রতিদিনই পেটের ভিতর ছোট্ট মানুষটার নাড়াচড়া আর স্পষ্ট অনুভব করে ঈশা। কখনো হঠাৎ করে লাথি দেয়, কখনো আবার অনেকক্ষণ আটকানো নাড়াচড়া করে। প্রথম প্রথম ঈশা ভয় পেয়ে যেত। একদিন রাতে হঠাৎ বাচ্চা অনেক নাড়াচাড়া করছিল। ঈশা ঘুম থেকে উঠে ভয়ে বলল, সায়র। সায়র সঙ্গে সঙ্গে উঠে বসলো। কি হয়েছে? ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের বাবু অনেক নড়ছে, আমার খুব ভয় লাগছে। সায়র শান্তভাবে ঈশার হাতটা নিজের হাতের দিকে নিয়ে বলল, ভয় পেও না, ডাক্তার তো বলেছিলেন বেবির নাড়াচাড়া অনুভব করা ভালো লক্ষণ। ঈশা মৃদু স্বরে বলল, জানি, তবুও না খুব অদ্ভুত লাগে। মনে হয় যদি কিছু হয়ে যায়। সায়র বিছানা ছেড়ে বিছানার পাশে রাখা পানির গ্লাসটা এগিয়ে দিল। এসব চিন্তা করো না, তুমি যত বেশি চিন্তা করবে তত বেশি অস্বস্তি লাগবে। ঈশা মাথা নাড়ল। ঠিক তখনই আবার বাচ্চাটা নড়ে উঠল। ঈশা অবাক হয়ে নিজের পেটের দিকে তাকিয়ে রইল। সায়র মেধে হেসে বলল, দেখো, মনে হয় আমাদের ছোট্ট বাবুও বলছে, মা আমি ভালো আছি। ঈশার চোখ ভিজে উঠল। সে আলতো করে নিজের পেটের ওপর হাত রেখে ফিসফিস করে বলল, আর কয়েকটা দিন, তারপর তোমাকে বুকে জড়িয়ে নেব ইনশাল্লাহ। সায়র ঈশার পাশে বসে ওর কাঁধে হাত রাখলো। ভয় পেও না, আমি তোমার পাশেই আছি, আর আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। ঈশা মাথা নেড়ে মাথা 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 রেখে দিল সায়রের কাঁধে। জানালার বাইরে রাত আরো গভীর হচ্ছিল, আর ঘরের ভিতরে 2 জোড়া চোখ অপেক্ষা করছিল সেই ছোট্ট প্রাণটার জন্য, যে তাদের জীবনকে পূর্ণ করে দিতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায়। 9 মাস চলার পর থেকে ঈশার শরীরটা দিন দিন আরো ভারী হয়ে উঠছিল। সেদিন সকাল থেকে ওর শরীরটা ভালো লাগছিল না। কিছু খেতে পারছিল না, বারবার বমি লাগছিল, দুপুর পর থেকে মাথা ঘুরছিল, শরীরটাও যেন একদম নিস্তেজ হয়ে গেল। সায়ের অফিসে ছিল, খবর পেতেই সব কাজ ফেলে দ্রুত বাড়ি চলে এলো। ঘরে ঢুকে দেখলো ঈশা বিছানায় শুয়ে আছে, মুখটা একদম ফ্যাকাশে। সায়র তাড়াতাড়ি ওর পাশে বসে কপালে হাত রাখলো। ঈশা, কি হয়েছে তোমার? ঈশা দুর্বল গলায় বলল, খুব খারাপ লাগছে, মাথাটা ঘুরছে। এক মুহূর্ত দেরি না করে সায়র ডাক্তারের সঙ্গে কথা বলল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর রক্তচাপ মাপা হলো, সময় মতো ওষুধ দেওয়া হলো, আর বিশ্রাম নিতে বলা হলো। রাত বাড়তে লাগলো।
বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও সাহেরের চোখে এক ফুঁটো ঘুম নেই। সে বিছানার পাশে চেয়ার টেনে বসে রইল। কখনো ঈশার কপালে কপালে ভেজা কাপড় রাখছে, কখনো পানি খাওয়াচ্ছে, আবার কখনো চুপচাপ ওর হাতটা ধরে বসে আছে। মাঝরাতে ঈশার ঘুম ভাঙল। চোখ খুলে দেখল সায়র এখনো জেগে আছে। ঈশা আস্তে করে বলল, তুমি এখনো ঘুমাওনি? সায়র মৃদু হেসে বলল, তুমি অসুস্থ আর আমি নিশ্চিন্তে ঘুমাবো, সেটা হয় নাকি? ঈশার চোখ ভিজে উঠল। আমি ঠিক আছি, তুমি একটু ঘুমাও। সায়র মাথা নেড়ে বলল, তুমি পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত আমার ঘুম আসবে না। কথা বলতে বলতে সে আলতো করে ঈশার পেটের উপর হাত রাখলো। হালকা একটা নাড়াচাড়া অনুভব করতেই তার তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ছোট্ট স্নেহভরা ঈশার পেটের উপর একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, বাবু, তুমি আর তোমার মাকে আল্লাহর সুস্থ রাখুন। আর কয়েকটা দিন, তারপর তোমাকে আমাদের বুকে নেব ইনশাআল্লাহ। ঈশা নীরবে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সায়র সেটা দেখে আলতো করে চোখের পানি মুছে দিল। কাঁদছো কেন? মৃদু হেসে ঈশা মৃদু হেসে বলল, এত ভালোবাসো কেন? সায়র ওর কপালে আলতো করে চুমু দিয়ে উত্তর দিল, কারণ তোমরা দুজনেই আমার পৃথিবী। রাতভর সায়র আর একবারও চোখ বন্ধ করল না। ফজরের আজান বেশি আসতেই ঈশার জ্বর অনেকটাই কমে গেল। সায়র আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। তার মনে তখন একটাই দোয়া, হে আল্লাহ, আমার স্ত্রী আর সন্তানকে সুস্থ রাখুন। দেখতে দেখতে সে প্রতীক্ষার দিনটা যেন একদম দরজায় এসে দাঁড়ালো। ডাক্তার আগে বলছিল যে কোনো সময় প্রসব বেদনা শুরু হতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকতে। সেই থেকে পুরো বাড়ির পরিবেশটাই বদলে গেছে। সায়র অফিসে গেলেও মোবাইলে সবসময় হাতের কাছেই রাখে। প্রতি ঘন্টায় ফোন করে খোঁজ নেয়। ঈশা, কেমন লাগছে? ভালো আছি। হাঁটছো? হ্যাঁ। পানি খেয়েছো? ঈশা হেসে বলতো। তুমি অফিসে করো নাকি আমার পাহারা দাও? সায়র মুচকি হেসে উত্তর দিল, দুটোই। সেদিন রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। সায়র ঈশা আর সায়র ঘুমিয়েছিল। হঠাৎ গভীর রাতে ঈশার ঘুম ভেঙে গেল। তলপেটে একটা হালকা ব্যথা অনুভব করলো। প্রথমে তেমন গুরুত্ব দিল না, ভাবলো হয়তো এমনিতেই হচ্ছে। কিন্তু কয়েক মিনিট পর আবার ব্যথা হলো। এবার আগের চেয়ে একটু বেশি। ঈশা ধীরে ধীরে উঠে বসতে সায়রের ঘুম ভেঙে গেল। কি হয়েছে? ঈশা ঠোঁটে কামড় ঈশা ঠোঁট কামড়ে বলল, জানি না, পেটে ব্যথা করছে। সায়র সঙ্গে সঙ্গে উঠে বসলো। অনেক ব্যথা? একটু উম, কিন্তু বারবার হচ্ছে। সায়রের বুকের ভেতরটা ধক করে উঠল। সে সময় দেখে নিল। কয়েক মিনিট পর আবার ব্যথা শুরু হলো। এবার ঈশা সায়রের হাত শক্ত করে চেপে ধরল। সায়র আর এক মুহূর্ত দেরি করল না। দ্রুত নিচে নেমে সবাইকে ডাকলো, মা, বাবা, ওঠো। পুরো বাড়িতে হঠাৎ ব্যস্ততা শুরু হয়ে গেল। মা দৌড়ে এসে ঈশার পাশে বসলেন। মা, বই পাস না, আমরা আছি। ঈশা কষ্টে মাথা নাড়ল। বাবা গাড়ি বের করার ব্যবস্থা করলেন। সাগর তাড়াতাড়ি হাসপাতালের জন্য দরকারি ব্যাগ নিয়ে এলো। সবকিছুর জন্য কয়েক মিনিটের মধ্যেই হয়ে গেল। সায়র ঈশাকে খুব সাবধানে গাড়িতে বসালো। পুরো রাস্তা জুড়ে এক হাতে ঈশার হাত ধরেছিল, অন্য হাতে অন্য হাতে বারবার ওর কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। ঈশা ব্যথায় চোখ বন্ধ করেছিল, তবুও আস্তে করে বলল, সায়র। হুম। আমার খুব ভয় লাগছে। সায়র ওর হাত আরো শক্ত করে ধরে বলল, আমার দিকে তাকাও। ঈশা কষ্ট করে তাকালো। কিছু হবে না ইনশাল্লাহ, আর একটু ধৈর্য ধরো, আমি তোমার পাশেই আছি। ঈশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। হাসপাতালে পৌঁছাতে নার্সরা দ্রুত ঈশাকে ভিতরে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, সময় হয়ে এসেছে, এখন প্রস্তুতি নিতে হবে। কথাটা শুনে সায়রের বুকের ভেতরটা কেঁপে উঠল। ঈশাকে যখন প্রসব কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে একবার পেছনে ফিরে সায়রের দিকে তাকালো। চোখ ছিল ভয়, কষ্ট আর অজস্র বিশ্বাস। সায়র এগিয়ে এসে আলতো করে ওর কপালে একটা চুমু দিয়ে গেল। বলল, তুমি অনেক সাহসী। আল্লাহর উপর ভরসা রাখো, আমি এখানেই আছি। ঈশা কাঁপা গলায় বলল, আমার জন্য দোয়া করো। সবসময়। দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সায়র স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর সে চেয়ারে বসে পড়ল। তার হাত দুটো কাঁপছিল।
বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। মনে মনে শুধু একটাই দোয়া পড়ছিল, হে আল্লাহ, আমার স্ত্রীকে সুস্থ রাখুন, আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আলো দেখান। বাইরে অপেক্ষা করছে দুই পরিবার, কেউ তসবি পড়ছে, কেউ নীরবে দোয়া করছে। আর হাসপাতালের সে বন্ধ দরজার ওপারে একজন নারী পৃথিবীর সবচেয়ে কঠিন আবার সবচেয়ে সুন্দর মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। হাসপাতালের করিডোরটা যেন আজ অস্বাভাবিক নীরব। শুধু দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটা টিকটিক আর মানুষের ছাপা ধোঁয়ার আওয়াজ। প্রসব কক্ষে দরজার বাইরে দাঁড়িয়ে আছে সায়র। ওর হাত শক্ত করে জড়িয়ে ধরা, কপালে ঘাম জমে গেছে। হঠাৎ ভেতর থেকে ঈশার কষ্ট ভরা একটা চিৎকার ভেসে এলো, আ মা! শব্দটা শুনে সায়রের বুকটা কেঁপে উঠল। মনে হলো কেউ যেন কলিজাটা মুঠো করে চেপে ধরেছে। সে এক পা এগিয়ে দরজার কাছে গিয়ে চলে গেল। আবারও ভেতর থেকে ঈশার কান্না ভেজা কণ্ঠ শোনা গেল। সায়রের চোখ ভিজে উঠল। সে অসহায়ের মতো দরজার দিকে তাকিয়ে শুধু বলল, ঈশা! কিন্তু দরজার ওপাশ থেকে কোনো উত্তর এলো না। সায়রের মা এগিয়ে এসে ছেলের কাঁধে হাত রাখলেন। বাবা, ধৈর্য ধর, আল্লাহর উপর ভরসা রাখ। সায়র কাঁপা গলায় বলল, মা, ও খুব কষ্ট পাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রতিটি মায়ের জীবনে এই কঠিন মুহূর্ত আসে, ইনশাল্লাহ আল্লাহ সব সহজ করে দেবেন। সায়র চুপ করে দাঁড়িয়ে রইল। কয়েক মিনিট পর আবারও ভেতর থেকে ঈশার কষ্টের আওয়াজ ভেসে এলো। সায়র আর নিজেকে সামলাতে পারল না। চোখের পানি মুছে সিজদায় নত হয়ে গেল। হাসপাতালের নামাজের জায়গায় কাপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমার সব সুখ, সব হাসি, সব স্বপ্ন দুজনকে ঘিরে আমার ঈশাকে সুস্থ রাখুন, আমাদের সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আলো দেখান, ওর কষ্টটা সহজ করে দিন। ওদিকে করিডোরে সবাই নিঃশব্দে দোয়া করছিল। ঈশার বাবা তবজি পড়ছিলেন। ঈশার মা চোখে পানি মুছতে মুছতে বারবার বলছিলেন, আল্লাহ, আমার মেয়েটাকে সুস্থ রেখো। সময় যেন থেমে গেছে। প্রতিটি মিনিট আজ ঘন্টার মতো দীর্ঘ। ঠিক তখনই প্রসবকক্ষের দরজা একটু খুলে একটা নার্স দ্রুত বাইরে এলেন। সায়র দৌড়ে গিয়ে উদ্বিগ্ন গলায় বলল, আমার স্ত্রী, উনি কেমন আছেন? নার্স শান্তভাবে বললেন, উনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন, আপনারা দোয়া করুন। এই কথাটুকু বলেই তিনি আবার ভিতরে চলে গেলেন। দরজাটা আবার বন্ধ হয়ে গেল। সায়র স্থির হয়ে সে দরজার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভিতর একটা প্রার্থনা, আর একটু, শুধু আর একটু, তারপর আল্লাহ যেন আমার ঈশাকে হাসিমুখে আমার কাছে ফিরিয়ে দেন। সময় যেন থমকে গেছে। প্রসব কক্ষের ভেতর থেকে ঈশার কষ্টভরা আওয়াজ ভেসে আসছে। প্রতিটা মুহূর্তে সায়রের বুকটা কেঁপে উঠছে। করিডোরে কেউ কোনো কথা বলছে না। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। ডক্টর দ্রুত বাইরে এলেন। তার মুখটা বেশ গম্ভীর। সায়র ছুটে গিয়ে বলল, ডক্টর, ঈশা কেমন আছে? ডক্টর শান্ত গলায় বললেন, আপনারা শান্ত থাকুন, আমরা পরীক্ষা করে দেখেছি নর্মাল ডেলিভারি নিরাপদ হবে না। কথাটা শুনে সবার মুখের রং বদলে গেল। সায়র কাঁপা গলায় বলল, কেন, কি হয়েছে? ডক্টর বললেন, বাচ্চার অবস্থান ঠিক নেই, আর মায়ের শরীরও অনেক ক্লান্ত হয়ে পড়েছে। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে দ্রুত সিজারিয়ান অপারেশন করাটাই সবচেয়ে নিরাপদ হবে। ঈশার মা দুহাত তুলে দোয়া করতে লাগলেন। সায়র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ডক্টর নার্সের হাত থেকে একটা ফর্ম নিয়ে সায়রের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা কনসেন্ট ফর্ম, অপারেশন শুরু করার আগে অভিভাবক স্বাক্ষর লাগবে। সায়র ফর্মটার দিকে তাকিয়ে রইল। তার হাত কাঁপছে। কয়েক সেকেন্ড পর হঠাৎ সে ফর্মটা সরিয়ে দিয়ে বলল, আমি সাইন করব না। ডক্টর অবাক হয়ে বললেন, দেখুন, এটা হাসপাতালের নিয়ম। সাহেরের চোখ লাল হয়ে উঠছে। সাইন কেন করব? আমার ঈশার কিছু হবে না। আমি কি এমন কাগজে সাইন করব না যেখানে মনে হবে ওর কোনো ক্ষতি হতে পারে। ডক্টর শান্তভাবেই বললেন, আপনি ভুল বুঝছেন। এই ফর্মে স্বাক্ষর মানেই চিকিৎসার অনুমতি। আমরা সর্বোচ্চ চেষ্টা করব মা ও শিশুর সুস্থ রাখতে। কিন্তু সায়ের যেন
কিছুই শুনছে না। সে বারবার বলছে, "না, আমি পারব না। আমার ঈশার কিছু হবে না।" ঈশার বাবা এগিয়ে এসে সাহেরের কাঁধে হাত রাখে হাত হাত রাখলেন। "বাবা, নিজেকে সামলাও।" সায়র কাঁদতে কাঁদতে বলল, "আব্বু, আমি ওকে কথা দিয়েছিলাম সবসময় পাশে থাকবো।" যদি কথাটা শেষ করতে পারল না। ঈশার বাবা তাকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর উপর ভরসা রাখো। ডাক্তাররা ওকে সুস্থ করার জন্যই আছেন। এই স্বাক্ষরটা চিকিৎসা শুরু করার জন্য দরকার। সায়রের মা ওর চোখ মুছতে মুছতে বললেন, "বাবা, সময় নষ্ট করো না। আল্লাহর নাম নিয়ে সাইন করে দাও।" সাগর সাগর এগিয়ে এসে ভাইয়ের হাতটা ধরে বলল, "ভাইয়া, ভাবি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি শক্ত না হলে কে হবে?" সাগর চোখের পানি মুছতে মুছতে কাপা হাতে ফর্মটা নিল। একবার অপারেশন থিয়েটারের বন্ধ দরজার দিকে তাকালো। ধীরে ধীরে বলল, "হে আল্লাহ, আমার ঈশা আর আমার সন্তানকে আপনার হেফাজতে রাখুন।" তারপর কাপা হাতে নিজের নাম লিখে দিল। স্বাক্ষর শেষ হতেই নার্স দ্রুত ফর্ম নিয়ে ভিতরে চলে গেলেন। অপারেশন থিয়েটারে লাল বাতি জ্বলে উঠল। করিডোরে আবার নেমে এলো গভীর নীরবতা। সায়র আর সায়রের চোখ দুটো সেই বন্ধ দরজার দিকেই স্থির হয়ে রইল। অপারেশন থিয়েটারে লাল বাতিটা জ্বলে উঠছে। করিডোর জুড়ে নিরাপত্তা। সায়র বারবার পায়চারি করছে। চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে একজন নার্স দ্রুত বাইরে এলেন। চারপাশে তাকিয়ে বললেন, "পেশেন্টের হাজবেন্ড কে?" কথাটা শুনে সায়র প্রায় দূরে সামনে এসে দাঁড়ালো। আমি আমি ওর হাজবেন্ড। নার্স বললেন, "আপনার ওয়াইফ সার্জারির আগে একবার আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আপনি আসুন।" কথাটা শুনে সায়রের বুকটা দপ করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে নার্সের সঙ্গে ভিতরে চলে গেল। অপারেশন থিয়েটারের উজ্জ্বল আলোয় আধচেনা অবস্থায় শুয়ে আছে, অবচেতন অবস্থায় শুয়ে আছে ঈশা। চারপাশে চিকিৎসকদের ব্যস্ত পদচারণা, যন্ত্রের শব্দ, সবকিছুর জন্য ঝাপসা লাগছে। ঈশার চোখ দুটো আধখোলা। মনে হচ্ছে সময় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একের পর এক স্মৃতি ভেসে উঠতে লাগলো। প্রথম দেখা, প্রথমবার সায়রের ঈশা বলে ডাকা, সেই দিন যখন ডাক্তার হেসে বলেছিলেন, আপনার বাবা মা আপনারা বাবা মা হতে চলেছেন। খুশিতে কাঁদতে কাঁদতে সায়রের ওকে জড়িয়ে ধরা, ঈদের শপিংয়ে ছোট্ট রেটল কিনে বলা, এটা আমাদের বাবুর প্রথম খেলনা হবে। রাতে ওষুধ খাওয়ানো, সময় মতো পানি খেতে মনে করে দেওয়া, মেহেদি পড়তে না দিতে বলা, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। সবার সামনে এক নিঃশ্বাসে বলে ফেলা, ঈশা কোথাও যাবে না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সব স্মৃতিগুলো যেন সিনেমার দৃশ্যের মতো চোখের সামনে ভেসে উঠছে। ঈশার চোখ কোণে বেয়ে নীরবে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, হে আল্লাহ, আমাকে সুস্থ করে দিন, আমার সন্তানের জন্য আর সাগরের জন্য। আমি জানি আমার কিছু হলে সাগর ভেঙে পড়বে। আমি ওকে এভাবে একা রেখে যেতে চাই না। আমার সন্তানও তার মাকে হারাক, সেটা আমি চাই না। ওদিকে অপারেশন থিয়েটারের বাইরে সায়র দুহাত তুলে দোয়া করছে, চোখ বন্ধ করে বারবার বলছে, হে আল্লাহ, আমার জীবনের সব সুখ আপনি নিয়ে নিন। কিন্তু ঈশাকে আমার কাছে কেড়ে আমার থেকে কেড়ে নিবেন না। সুস্থ থাকলে আমি ভালো থাকবো। তার চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। ঈশার বাবা-মা, সায়রের বাবা-মা সবাই নীরবে দোয়া করছেন। হঠাৎ অপারেশন থিয়েটারের ভেতর থেকে একজন চিকিৎসক বললেন, রক্তচাপ ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। সবাই কাজ চালিয়ে যান। ডক্টর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাইরে এখনো কেউ কিছু জানে না। সায়র শুধু সেই বন্ধ দরজার দিকেই তাকিয়ে আছে। আর তার বিশ্বাস দরজাটা আবার খুলবে। আর ঈশা হাসিমুখেই ফিরবে। অপারেশন থিয়েটারের লাল বাতিটা তখনও জ্বলছে। বাইরে দাঁড়িয়ে আছে সায়র, দুই হাত তুলে একটাই দোয়া করছে, আল্লাহ, আমার ঈশাকে ফিরিয়ে দাও। ওকে ছাড়া আমি বাঁচব না। কিছুক্ষণ পর দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে এলেন। তার মুখটা অস্বাভাবিক গম্ভীর। সায়র ছুটে গিয়ে বলল, ডাক্তার, আমার স্ত্রী কেমন আছে? ও ঠিক আছে তো? ডাক্তার ধীরে মাথা নিচু করলেন। আমার আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করছি, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমরা আপনার স্ত্রীকে আর বাঁচাতে পারিনি। আমরা আন্তরিকভাবে দুঃখিত। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী থমকে গেল। সায়র স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কথাগুলো তার কানে পৌঁছাচ্ছে না।
না, না, এটা হতে পারে না। আপনি মিথ্যা বলছেন। আমার ঈশা আমাকে ছেড়ে যেতে পারে না। সে অপারেশন থিয়েটারের ভিতরে ছুটে গেল। সাদা চাদরে ঢাকা সাদা চাদরে ঢাকা ঈশা নিশ্চুপ হয়ে শুয়ে আছে। মুখে সেই পরিচিত শান্ত হাসির ছাপ। সায়র খাপা হাতে চাদরটা চাদরটা সরিয়ে ঈশার কপালে হাত রাখল। ঈশা, উঠে বসো। দেখো আমি এসেছি। তুমি তো বলেছিলে আমাকে কখনো একা ছেড়ে যাবে না। আজ কেন কথা রাখলে না? কোনো উত্তর নেই। সায়র ভেঙে পড়ল। সে ঈশার হাত নিজের বুকে চেপে ধরে কাঁদতে লাগলো। দেখো, আমাদের সন্তান পৃথিবীতে এসেছে। তুমি তো ওকে কোলে নেবে বলেছিলে। একবার শুধু চোখ খোলো ঈশা, একবার। চারপাশে থাকা নার্সদের চোখও ভিজে উঠল। এদিকে নবজাতক শিশুটি নার্সারিতে কান্না করছে। একজন নার্স শিশুটিকে সায়রের কোলে তুলে দিলেন। সায়র কাঁদতে কাঁদতেই সন্তানের দিকে তাকালো। ঈশা, না, ঈশা আমাকে ছেড়ে যেও না। চিৎকার করে উঠতেই সায়র ধড়ফড় করে বিছানায় উঠে বসল। পুরো শরীর ঘামে ভিজে গেল। বুকটা দ্রুত ওঠানামা করছে। মনে হচ্ছে এখনো সেই ভয়ঙ্কর দৃশ্যটা চোখের সামনে ভাসছে। সে চারপাশে তাকালো। হাসপাতালের কেবিন, সাদা দেওয়াল, চারপাশে স্যালাইন স্ট্যান্ড, মনিটরের শব্দ ক্ষীণ। তারপর ধীরে ধীরে চোখগুলো সামনের দিকে গেল। ঈশা শান্তভাবে ঘুমিয়ে আছে। মুখটা ফ্যাকাশে। হাতে ক্যানুলা লাগানো। বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। সায়রের চোখের সঙ্গে সঙ্গে পানি চলে এলো। সে বিছানা থেকে নেমে ঈশার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। কাপা হাতে ঈশার হাতটা ধরে নিজের কপালে টেকালো। আলহামদুলিল্লাহ, তুমি আছো, তুমি আমার কাছেই আছো। তার চোখের জলটুকু টুপ করে ঈশার হাতে পড়তে লাগলো। সে বুঝতে পারল এতক্ষণ যা দেখেছে সবই একটা দুঃস্বপ্ন ছিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। সায়র তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ডাক্তার, এখন কেমন আছে ও? ডাক্তার মৃদু হেসে বললেন, আপাতত অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। তবে এখনো খুব দুর্বল। ওকে মানসিকভাবে শান্ত রাখতে হবে। ইনশাল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। সায়র ২ হাত তুলে নিঃশব্দে শুকরিয়া আদায় করল। ফ্ল্যাশব্যাক ২ ঘন্টা আগে। অপারেশনের পর দীর্ঘ সময় অবচেতন থাকার পর ঈশার চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। নার্স সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার এসে বললেন, মিসেস ঈশা, শুনতে পাচ্ছেন? ঈশা ধীরে ধীরে চোখ খুলল। চারপাশটা একবার দেখল। তারপর খুব আস্তে ফিসফিস করে বলল, আমার বাচ্চা। ডাক্তার মুচকি হেসে বললেন, আপনার সন্তান ভালো আছে। এখন আপনাকেও সুস্থ হতে হবে। ঈশার চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এরপর সে আবার কোনো কোনো কথা বলেনি। সায়র যতবারই কাছে এসেছে কিছু জিজ্ঞাসা করেছে। ঈশা শুধু একবার তাকিয়েছে, তারপর আবার চোখ বন্ধ করে নিয়েছে। শরীরে দুর্বলতার চেয়ে তার চেয়ে বেশি ক্লান্তি ছিল অনেক বেশি। সারাক্ষণ তার হাত ধরে বসেছিল। মনে মনে শুধু একটাই দোয়া করছিল, হে আল্লাহ, আমার সব সুখ তুমি নিয়ে নিন। তবুও আমার ঈশাকে সুস্থ করে দিন। ওকে আর কখনো আমার থেকে দূরে নিয়ে যায়েন না। কেবিনে যখন শুধু মনিটরের মৃদু শব্দ আর ২টি মানুষের নীরব ভালোবাসা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প লিখছিল। পরের দিন ভোরের বেলা আলো জানালার পর্দা ভেদ করে হাসপাতালের কেবিনে এসে পৌঁছেছে। ঈশা ধীরে ধীরে চোখ খুলল। শরীর শরীরে এখনো খুব দুর্বল, কিন্তু আগের থেকে একটু কষ্টটা আরেকটু তীব্রতর নয়। ঠিক তখনই কেবিনের দরজা আস্তে করে খুলে গেল। সায়র ভিতরে ঢুকলো। তার ২ হাত খুব যত্নে করে জড়িয়ে রাখা ছোট্ট একটা পুঁটলি। মুখে ক্লান্তি মুখে ক্লান্তি থাকলেও আজ অনেকদিন পর তার ঠোঁটে একটুখানি হাসি। সে ধীরে ধীরে ঈশার পাশে এসে বলল, জান পাখি, দেখো কে এসেছে তোমার কাছে। ঈশার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সায়র খুব সাবধানে নবজাতকটিকে ঈশার কোলে তুলে দিল। ছোট্ট শিশুটি চোখ বন্ধ করে মায়ের বুকের কাছে ঘায়ে এলিয়ে রইল। ঈশার ২ হাত কাঁপছিল। সে বিশ্বাসই করতে পারছিল না এই ছোট্ট মানুষটাই তার সন্তান। চোখের কোণ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। সে শিশুটির কপাল আলতো করে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আলহামদুলিল্লাহ, আমার সোনা।
সায়র মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখছিল। তার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত যেন আজ তার চোখের সামনে। সে ঈশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, ধন্যবাদ জান পাখি। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় উপহার দিয়েছ। ঈশা দুর্বল হাসি দিয়ে বলল, আমাদের উপহার, শুধু তোমার না। সায়র হেসে হেসে মাথা নাড়ল, হ্যাঁ আমাদের। ঠিক তখনই ছোট্ট পাখিটি হালকা হালকা করে নিজের ক্ষুদ্র আঙ্গুল দিয়ে সায়রের তর্জনী আঙ্গুল ধরল। দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল। সায়র হেসে বলল, দেখো তো, ছোট, এত ছোট হয়েও বাবাকে ছাড়তে চায় না। ঈশা মুচকি হেসে উত্তর দিল, বাবার মেয়ে তো। সায়র মজা করে বলল, না, একদম মায়ের মতো হয়েছে। ঈশা মুখ খুলে, মুখ তো, মুখ চোখ সব তো তোমার। ঈশা মেয়েটির দিকে তাকিয়ে আস্তে করে বলল, ও শুধু সুস্থ থাকুক, মানুষ হয়ে বড় হোক, এটাই আমার সবচেয়ে বড় দোয়া। সায়র ঈশার হাত নিয়ে ওর হাতের দিয়ে বলল, আর একটা কথা, আজ থেকে তুমি আমার কোনো তুমি একা কোনো কষ্ট করবে না। তোমার সব কান্না, হাসি, সব ব্যথা অর্ধেক আমার। ঈশা চোখ ভিজে যাওয়া হাসি নিয়ে সায়রের দিকে তাকালো। তাদের ছোট্ট শিশুটি, সন্তানটি তখন নিশ্চিন্তে মায়ের বুকে ঘুমিয়ে আছে। সকালের সেই শান্ত আলোয় যেন একটি নতুন পরিবারের, নতুন জীবনের সূচনা হলো। এভাবে আরো ২ দিন কেটে গেল। ঈশার শরীর ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হতে লাগলো। যদিও এখনো বেশ দুর্বল, তবুও আগের চেয়ে অনেক ভালো। ডাক্তার প্রতিদিন এসে পরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করলেন। তৃতীয় দিনে সকালে ডাক্তার কেবিনে এসে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, এখন অবস্থা অনেকটাই ভালো। কিছু নিয়ম মেনে চললে আজই বাসায় নিয়ে যেতে পারবেন। কথাটা শুনে সায়রের মুখে হাসি ফুটে উঠল। ধন্যবাদ ডাক্তার। এসেও মৃদু হাসল। অনেকদিন পর নিজের বাড়িতে ফেরার কথা ভেবেই তার মনটা ভালো হয়ে গেল। সব আনুষ্ঠানিকতা শেষ করে সায়র খুব যত্ন করে ঈশাকে হুইল চেয়ারে বসালো। তারপর ছোট্ট রাজকন্যাটিকে কোলে নিল। হাসপাতালের দরজা পেরিয়ে যখন তারা বাইরে এলো, সকালের মিষ্টি রোদ যেন তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানালো। গাড়িতে ওঠার সময় সায়র খুব সাবধানে ঈশার হাত ধরে বলল, ধীরে, কোনো তাড়াহুড়ো না, এখন তোমার জন্য বিশ্রাম। ঈশা হেসে বলল, তুমি তো আমাকে একদম কাচের পুতুল বানিয়ে ফেলছো। সায়র সঙ্গে সঙ্গে উত্তর দিল, তুমি আমার কাছে কাচের থেকেও আরো দামি। আমার থেকে আমার একটু এবার থেকে তোমার একটু কষ্ট আমি হতে দেব না। ঈশা কিছু বলল না, শুধু চুপচাপ সায়রের দিকে তাকিয়ে রইল। এই মানুষটার ভালোবাসা প্রতিদিন যেন নতুন করে তাকে মুগ্ধ করে। কিছুদিন পর গাড়ি বাড়ির সামনে এসে থামলো। কিছুক্ষণ পর বাড়ির দরজা আগের থেকেই সবাই অপেক্ষা করছিল। ঈশাকে দেখে সবার মুখে হাসি ফুটে উঠল। সায়র ধীরে ধীরে ঈশাকে নামিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল। রুমে ঢুকে ঈশা অবাক হয়ে গেল। পুরো ঘরটা সুন্দর করে সাজানো। বিছানার পাশে ছোট্ট একটা দোলনা রাখা। দোলনার পাশে ছোট্ট অক্ষরে লেখা, স্বাগতম আমাদের ছোট্ট জান্নাতের ফুল। ঈশার চোখ ভিজে উঠল। এসব তুমি করেছ? সায়র লজ্জা মিশ্রিত হাসি দিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, আমি চেয়েছিলাম তোমাদের দুজনের প্রথম দিনটা একটু সুন্দর একটা স্মৃতি হয়ে থাকুক। ঈশা আর নিজেকে সামলাতে পারল না। সে ধীরে ধীরে সায়রের হাতটা শক্ত করে নিজের হাতে নিয়ে বলল, আল্লাহর কাছে প্রতিদিন শুধু একটাই দোয়া করব, যেন তোমার এই ভালোবাসা কোনোদিনও কমে না। সায়র মৃদু হেসে ঈশার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, কমবে না জান পাখি, সময় যত যাবে ততই পারবে। কারণ এখন আমার পৃথিবী শুধু তুমি আর আমাদের ছোট্ট রাজকন্যা। ছোট্ট শিশুটি তখন দোলনায় শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ঈশা আর সায়র পাশাপাশি বসে নিজেদের নতুন জীবনের দিকে তাকিয়ে রইল। তাদের এই ছোট্ট একটাই স্বপ্ন, ভালোবাসা ভরা একটা সুখের সংসার। ঈশা ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে লাজুক গলায় বলল, এই, তুমি একটু বাইরে যাবে? সায়র ভ্রু কুঁচকে বলল, কেন? কেন আবার? ঈশা নিচে ঈশা নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, বেবিকে খাওয়াবো। সায়র হেসে উঠে বিছানার সঙ্গে হেলান দিয়ে বলল, লজ্জা? এখন আবার কিসের লজ্জা? আমি তো কতবার দেখেছি। আর এখন তো তুমি আমাদের বাবুর মা। ঈশার লজ্জা লাল হয়ে পাশের বালিশটা তুলে সায়রের দিকে ছুঁড়ে মারল। একদম চুপ, তোমার মুখে কোনো লাগাম নেই। সায়র বালিশটা ধরে হেসে বলল, আরে সত্যি কথা তো বললাম, আর একটা কথাও বলবে না, এখনই বাইরে যাও।
সায়র মুখ বার করে বার করার ভান করে বলল, ঠিক আছে যাচ্ছি, কিন্তু আমার মেয়েকে বলে যাচ্ছি, দেখো মামুনি, তোমার মা তোমার বাবাকে ঘর থেকে বের করে দিল। ঈশা হেসে ফেললেও মুখ গম্ভীর করে বলল, আর দেরি করলে আরেকটা বালিশ চুরি মারবে। সায়র সায়র দুই হাত তুলে আত্মসমর্পণ ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি যাচ্ছি, কিন্তু পরের জন্য বলো না সায়র কোথায় গেল। বলেই হেসে দরজার বাইরে চলে গেল। ঈশা মাথা নেড়ে মুচকি হেসে বলল, এই মানুষটাকে নিয়ে যে কি করি। ঘরের বাইরে দাঁড়িয়ে সায়রও মৃদু হেসে বলল, আমার রাগী জান পাখিটাকে লজ্জা ফেললে আরো একটু বেশি সুন্দর লাগে। 5 বছর পর সকালে মিষ্টি রোদে ভরে গেছে পুরো বাড়ি। রান্নাঘর থেকে ঈশার ডাক ভেসে এলো, সায়র, তোমার মেয়েকে সামলাও তো, আমি নাস্তা বানাচ্ছি। ড্রয়িং রুমে থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমার মেয়ে না, আমাদের মেয়ে। কথা শেষ হতে 5 বছরের ছোট্ট পাখিটা দৌড়ে এসে সায়রের কোলে লাফিয়ে উঠল। বাবা, আজ আমাকে পার্কে নিয়ে যাবে? সায়র তার নাকটা আলতো করে টেনে বলল, অবশ্যই নিয়ে যাব, তবে আগে মায়ের কথা শুনতে হবে। ঈশা রান্নাঘর থেকে বেরিয়ে মুচকি হেসে বলল, দেখেছো, আদর দিয়ে দিয়ে একেবারে বাবার মতো জেদি বানিয়ে ফেলেছো। সায়র হেসে বলল, জেদি না, সাহসী, একদম তার মায়ের মতো। ঈশা চোখ রাঙানোর ভান করতে ছোট্ট মেয়েটা হেসে বলল, মা, তুমি বাবাকে বকা দিও না, বাবা তো খুব ভালো। দুজনেই হেসে উঠল। দুজনে তিন দুপুরে তিনজন একসঙ্গে খাওয়া, বিকেল পার্কে ঘুরতে যাওয়া, গল্প রাতে গল্প শুনে ছোট্ট মেয়েটার বাবার বুকে ঘুমিয়ে পড়া, এইভাবেই কেটে যাচ্ছিল তাদের দিনগুলো। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল ঈশা। সায়র এসে পাশে দাঁড়ালো। কি ভাবছো? ঈশা মৃদু হেসে বলল, সেদিনের কথা মনে আছে, হাসপাতালে যখন আমি মৃত্যুর সঙ্গে লড়ছিলাম? সায়র সঙ্গে সঙ্গে ঈশার হাত শক্ত করে ধরে বলল, ওই দিনের কথা আর মনে করতে চাই না, আল্লাহ আমাদের দ্বিতীয়বার জীবন দিয়ে দিয়েছেন। ঈশা চোখ ভেজা হাসিতে বলল, হ্যাঁ, আজ বুঝি জীবন আজ বুঝি জীবন জ্বর আসবেই, কিন্তু যদি যদি পাশে সত্যিকারের একজন মানুষ থাকে, তাহলে সে জ্বরও একদিন কেটে যায়। সায়র ঈশার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আমি একটাই প্রতিশ্রুতি দিয়েছিলাম, কখনো তোমার হাত ছাড়বো না। আজও সেই কথা রাখছি, আর সারা জীবন রাখবো ইনশাল্লাহ। ঈশা সায়রের কাঁধে মাথা রাখলো, বলল, আমি তোমার কাছে সারা জীবন এরকম স্ত্রী হয়েই থাকতে চাই। সায়র বলে, তুমি শুধু আমার স্ত্রী নও ঈশা, তুমি আমার দোয়া, তুমি আমার শান্তি, আমার পুরো পৃথিবী। ঈশা ওর হাতে হাত রেখে বলল, আর তুমি, তুমি শুধু আমার স্বামী নও সায়র, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর তকদির, যাকে আল্লাহ আমার জন্য লিখে রেখেছিলেন। ঘরের ভিতর তাদের ছোট্ট মেয়েটা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ছাদের আলোয় দাঁড়িয়ে পড়ে সায়র মনে মনে বলল, ধন্যবাদ আল্লাহ, আমার পৃথিবীটা পূর্ণ করে দেওয়ার জন্য। সমাপ্তি। মায়ের মাতৃত্ব শুধু সন্তানের জন্ম দেওয়ার নাম নয়, মাতৃত্ব মানে ত্যাগ, ধৈর্য, নিঃস্বার্থ ভালোবাসা আর একটি পরিবারের পূর্ণতা। আর সত্যিকারের ভালোবাসা হলো জ্বরের সময়ও একে অপরের হাত শক্ত করে ধরে রাখা। সমাপ্ত। মাতৃত্ব গল্পের শেষ অংশ। মায়া। গল্প পড়ায় অনেক ভুলভ্রান্তি হতে পারে, দয়া করে সবাই নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এত সুন্দর সুন্দর গল্প আপনি আর কোনো চ্যানেলে পাবেন না। তো আমাদের চ্যানেলে এরকম সুন্দর গল্প পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো গল্পের নতুন পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।